সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিএসআরএম গণতন্ত্র এখন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সিকান্দার রেমান। বাংলাদেশকে নিয়ে কোনো ষড়যন্ত্র কি হচ্ছে? স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার কথা কেন বলছেন রাজনীতিবিদরা? তাহলে কি কোনো হুমকি, আতঙ্ক বা ভয়? শেখ হাসিনা সরকার পতনের পর বাংলাদেশের সাথে ভারতীয় সরকারের আচরণ কি গ্রহণযোগ্য? দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ব্যর্থতা আসলে কার? এবার পুলিশ ও র্যাব ক্ষমা চাচ্ছে কেন? এই বিষয়গুলো জানতে আজকের আলোচনার সঙ্গে আপনাকে থাকতেই হবে। চারজন অতিথি আমাদের এই অনুষ্ঠানে যুক্ত হবেন। এরই মধ্যে তিনজন এসে পৌঁছেছেন, আমি তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ডান দিকে রয়েছেন আবু আলম শহীদ খান, সাবেক সচিব। এরপর রয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। আমার বাদিকে রয়েছেন নিরাপত্তা ও রাজনৈতিক বিশ্লেষক অবসরপ্রাপ্ত কর্নেল মোহাম্মদ আব্দুল হক। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি। অনুষ্ঠানের চলা অবস্থায় অধ্যাপক আব্দুল হাই শিকদার, কবি, সিনিয়র সাংবাদিক, তিনি আমাদের সঙ্গে যুক্ত হবেন। আলোচনা শুরু করতে চাই আবু আলম শহীদ খান, আপনাকে দিয়ে। যেটি বলছিলাম ষড়যন্ত্রের কথা, একটি বিষয় আপনি খেয়াল করবেন, গত সপ্তাহ জুড়েই কিন্তু আলোচনায় ভারতীয় গণমাধ্যমের অপপ্রচারের বিষয়টি। বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার পরেই কিন্তু বিষয়গুলো সামনে এসেছে। রাজনৈতিক দলগুলো প্রতিবাদ করছে, আপনারাও বিভিন্ন জায়গায় আলোচনার টেবিলে বলছেন। বিষয়টি আসলে কতদূর এগিয়েছে? না, বিষয়টিতে খুবই ন্যাক্কারজনক, এবং যে ভারতীয় গণমাধ্যমের যে ভূমিকা, প্রোপাগান্ডা ম্যাটেরিয়ালস আর কি, তাদের পুরো ভারত জুড়েই যে ভারতের সব গণমাধ্যম এটা করছে এরকম না। আর এগুলোকে গণমাধ্যম বলবেন কিনা সেটাও একটু আগে ঠিক করতে হবে। মূলত এগুলো আইপিটিভির মতো, এবং কোনো যারা এটা পরিচালনা করছেন তারা অর্থের বিনিময়ে করতে পারেন, অথবা তাদের টিআরপি বাড়ানোর জন্য করতে পারেন। মানে অযথা একটা সিচুয়েশন ক্রিয়েট করা, যে সিচুয়েশনের মধ্য দিয়ে জনগণ একটা ইয়েতে চলে যায়, কনফিউশনের মধ্যে পড়ে যায়। সো আমি ভারতীয় গণমাধ্যমের এইসব প্রচারণাকে মানে মূল্যহীন মনে করি। মানে এটার জন্য রেসপন্স করাটাও আমাদের জন্য একটা মানে সময় নষ্ট মনে করি। মমতা ব্যানার্জির শুভেন্দুরটা মনে করি না। আমি গণমাধ্যম নিয়ে প্রথমে বলছি, গণমাধ্যম না, কতিপয় আইপিটিভি তাদের এই যে প্রচারণা যা করছে, এটা মানে প্রচারের যোগ্য না, এটা প্রচারণা, এটা প্রোপাগান্ডা। এখন আপনি আমাদের দেশের গণমাধ্যম হিসেবে আপনি ওই প্রোপাগান্ডার রেসপন্স করবেন কিনা সেটা তো আমাদের গণমাধ্যম ঠিক করবে। বাট আমি মনে করি যে এই প্রোপাগান্ডার কোনো রেসপন্স করার কোনো প্রয়োজন নেই, এবং সরকারের দায়িত্ব এটা নট। অনেক সময় বলা হচ্ছে যে আমাদের মিডিয়া কি করছে, এরকম একটা প্রশ্ন আসে, সেই জন্য আগেই ক্ল্যারিফাই করছে যে আমাদের মিডিয়ার আসলে তেমন কিছু করার নেই। এখানে সরকারের দায়িত্ব হচ্ছে যে যদি কোনো মিথ্যা প্রচারণা হয় সেটাকে ফ্যাক্ট চেকিং করা, এবং সরকারের তো প্রতিষ্ঠান আছে, তাদের ইনফরমেশন মিনিস্ট্রি আছে, তাদের অন্য ফরেন মিশন আছে, ফরেন সার্ভিস আছে, মানে পররাষ্ট্র দপ্তর আছে, এবং তাদের আরও অন্যান্য সংগঠন আছে বা অর্গানাইজেশন আছে, যেগুলো দিয়ে তারা এটা করতে পারেন এবং তারা এটা ভালোভাবে করতে পারেন। এখানে শুভেন্দু উনি অনেক কিছু কথা বলছেন, তো ওটা হলো পশ্চিমবঙ্গের ইন্টারনাল রাজনীতি কেন্দ্রিক। শুভেন্দুবাবু যদি বেশি কথা বলে ফেলেন তাহলে পরবর্তীতে, এই মুহূর্তে ভোট নাই, মমতা ব্যানার্জি রেসপন্স নাও করতে পারতেন, বাট কিন্তু তার তো জনগণ, তৃণমূলকে সংগঠিত রাখতে হবে। সুতরাং ওই কারণে মমতা ব্যানার্জিও কথা বলেছেন। এখন উনি পাশের একটা ইন্ডিয়ার একটা মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, মানে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী। ডিপ্লোম্যাটিক্যালি এই অর্থে আমরা এখানে এই আলোচনাটায় না গেলেই ভালো। সো এটা আমাদের ডিপ্লোম্যাটরা এটার কি উত্তর দেবেন সেটা দিতে পারেন, বাট এটা এই আলোচনা এবং তাদের যে বক্তব্য, কথার ছোড়াছড়ি, এটা থেকে আসলে বেরিয়ে আসতে হবে। ভারত বাংলাদেশের সম্পর্কে একেবারে নতুনভাবে একটা চিন্তা করার একটা সুযোগ এসেছে, এবং নতুনভাবে চিন্তা করতে হবে। আপনি যদি লাস্ট 54 ইয়ার্স বা একেবারে ভারত বিভাগের পর থেকে যদি চিন্তা করেন, পাকিস্তানের সময় সম্পর্কটা ছিল একদম শত্রুতামূলক, একটা যুদ্ধ তো তারা করেছে, এরপরে 71-এর যুদ্ধ হয়েছে। সুতরাং
এখন 54 বছরে আমাদের যে সম্পর্কটা আমরা গড়ে তোলার চেষ্টা করেছি সেটার মধ্যে প্রেম ভালোবাসা আর ঘৃণা বিদ্বেষ দুই অ্যাঙ্গেলে দুটা আছে। মানে কখন প্রেম ভালোবাসা এত বেশি হয়ে যায় মনে হয় যে স্বামী স্ত্রীর সম্পর্ক, মানে এরকম রিটোরিক পলিটিক্যাল কথা, লোকজন এসব কথাবার্তা বলেন, এটাকে আমি স্লিপ অফ টাং মনে করি আর কি, যে এরকম কথাবার্তা হঠাৎ করে বেরিয়ে যায়। আবার বেরোতে পারে যে বেশি লয়্যালটির জন্য বেরোতে পারে। আবার অন্য পক্ষে হলো যে আমি ভারতকে শত্রু রাষ্ট্র ডিক্লেয়ার করে দেবো, ভারতের সাথে আমাদের বর্ডার বন্ধ করে দেব, আসা যাওয়া বন্ধ করে দেব, কোনো ব্যবসা বাণিজ্য হবে না, আমাদের এখান থেকে কোনো কিছু যাবে না, আসবে না। তো এইটাও আবার এমন একটা পর্যায়ে যে ওইরকম সম্পর্ক হতে পারবে না। ভারত আমাদের একটা নিকট প্রতিবেশী এবং ভারত একটা অনেক বড় দেশ। আমাদের 4000 কিলোমিটার বর্ডার আছে। আমাদের ভারতের সাথে যে বাণিজ্য আছে সেখানে অবশ্যই বাণিজ্য ঘাটতি আছে, এটা 9 থেকে 12 বিলিয়ন, 9 থেকে 12 বিলিয়ন বাণিজ্য ঘাটতি। কিন্তু আমরা যদি বাণিজ্যটা দেখি, এবং চায়নার সাথে আমাদের বাণিজ্য ঘাটতি আরও বেশি, 15 থেকে 17-18 বিলিয়ন। আমরা যখন বাণিজ্যটা দেখি, বাণিজ্যটা দেখার সময় আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা ভারতে কী কী জিনিস আনছি। যেমন আমাদের খাদ্যশস্যের ব্যাপার আছে, আমরা পেঁয়াজ আনি, আমাদের অন্যান্য ডাল আনি, আমাদের চাল আনি, গম আনি, এটা আছে। আবার অন্যখানে যখন আমরা ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে যখন আমরা চিন্তা করি, তখন আমরা ভারত থেকে প্রায় 24% তুলা আমদানি করি, যেটা কাঁচামাল হিসেবে আসে, যেটা আমাদের গার্মেন্টসে ব্যবহার হয়। আবার কিছু যন্ত্রপাতি আসে, অনেক আছে। তো এমন নয় যে ভারত থেকে আমরা শুধু ভোগ্যপণ্য আনছি বা লাক্সারি গুডস আনছি। সব মিলিয়ে আমাদের ভারত বাংলাদেশের সম্পর্কটাকে একটা বিবেচনার স্কোপ আছে। এবং এখানে আমাদের ইউরোপের যে মডেলটা আছে, ইউরোপের মডেলটাকে একটু আমাদের সামনে রাখতে হবে। ইউরোপের মডেলটা কি? ইউরোপে আপনার অনেক আগে, গত 200 বছরে তারা 100-র বেশি যুদ্ধ হয়েছে। এই ছোটো ছোটো দেশের সাথে, বড় দেশের জার্মানির সাথে অন্যদের 2টা মহাযুদ্ধ হয়েছে, এবং এখনও ইউরোপে একটা যুদ্ধ চলছে রাশিয়ার সাথে ইউক্রেনের। কিন্তু আপনি বার্লিন থেকে মস্কো বা মস্কো থেকে বার্লিন ট্রেন চলাচল, বিমান চলাচল, আপনার পাইপলাইন, গ্যাস পাইপলাইন, তেল পাইপলাইন, সবই ঠিক আছে। এবং যে একটা উন্নয়ন, যে জনগণের কল্যাণে যে একটা সার্বিক উন্নয়ন, সেটা তারা চালু রেখেছে। হ্যাঁ, টেনশন থাকতে পারে, টেনশনগুলোকে টেবিলে আলোচনার মধ্য দিয়ে তারা এটা মিটমাট করার চেষ্টা করে। আমাদের দেশেও কিন্তু আমরা চেষ্টা করেছিলাম এই অঞ্চলে সার্ক, যে সার্কটা এখন একটু থমকে আছে পাকিস্তান এবং ভারতের মধ্যে বৈরী সম্পর্কের কারণে বা শীতল সম্পর্কের কারণে। বাট আমরা সার্ককে শক্তিশালী করতে পারি। আমাদের প্রধান উপদেষ্টা মনে হয় আজকেই বলেছেন যে সার্ককে শক্তিশালী করা তার একটা এজেন্ডা। সুতরাং ওইটা শক্তিশালী করার মধ্যে আমরা ভারতের সাথে ন্যায্যতার ভিত্তিতে, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, সেই ভিত্তিতে আমরা একটা সম্পর্ক গড়ে তুলতে পারি। সেই সম্পর্ক গড়ে তোলার চেষ্টাটাই আমাদের জন্য একটা ভালো চেষ্টা হবে। জি, মোহাম্মদ আব্দুল হক, আপনি শুনছিলেন আবুল শহীদ খানের বক্তব্য। সাম্প্রতিক সময়ে ভারতের সঙ্গে যেই অবস্থা, আসলে মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে এখন পর্যন্ত যে অবস্থা পুরোটাই আপনি জানেন। আপনার কাছে এই মুহূর্তের প্রশ্ন হচ্ছে, ভারত বাংলাদেশের সম্পর্কটা আসলে কোন পথে? দেখুন, আমি প্রথমেই এই বিজয়ের মাসের এই গভীর রাতে, 12 তারিখের গভীর রাতে আমি একটা কথা স্পষ্টভাবে বলতে চাই। সেটা হলো, ভারতের সফলতা হলো বাংলাদেশ নামক এই দেশটিতে তারা লক্ষ কোটি দালাল তৈরি করতে পেরেছে, দালাল দল তৈরি করতে পেরেছে, দালাল বুদ্ধিজীবী তৈরি করতে পেরেছে, দালাল শিক্ষক তৈরি করতে পেরেছে, দালাল ছাত্র সমাজ তৈরি করতে পেরেছে, দালাল শ্রমিক সমাজ তৈরি করতে পেরেছে, দালাল ব্যাংকার তৈরি করতে পেরেছে, দালাল আমলা তৈরি করতে পেরেছে, দালাল সামরিক নেতা তৈরি করতে পেরেছে। দ্যাট ইজ দ্য সাকসেস অফ ইন্ডিয়া ইন বাংলাদেশ। ইন কন্ট্রাস্ট, ইন্ডিয়াতে আপনি একজন মুসলমানও দেখাতে পারবেন না তারা অন্য দেশের দালালি করে। আমার শুনতে কষ্ট লাগে। এই ভারত ইন্ডিয়া তো সেই 47 সাল না, ষড়যন্ত্র তো শুরু করেছে সেই 1717 সালের আগ থেকে, এই দেশের ভূমির বিরুদ্ধে, এই দেশের মুসলমান জনগোষ্ঠীর বিরুদ্ধে। তারা সাম্প্রদায়িকতা করে, নাম পড়ে আমাদের। মোদি চরম সাম্প্রদায়িক একজন প্রধানমন্ত্রী, যার ফেসিস্ট আচরণ সারা বিশ্ব জুড়ে জানে, কিন্তু আমাদের দেশের বুদ্ধিজীবীরা সেটা দেখে না। দেখে কাদের? এই আমাদের মাওলানাদের, যারা একটু রাস্তার মধ্যে স্লোগান দেয় আর মসজিদ ভাঙছে। প্রত্যেক দিন ইন্ডিয়াতে মসজিদ ভাঙা হচ্ছে, গতকালও ভেঙেছে, আজকেও ভেঙেছে। প্রত্যেক দিন মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে। বাংলাদেশে একটা সাম্প্রদায়িক ঘটনা আজ পর্যন্ত ঘটেনি, কিন্তু আমাদের দেশের দালালরা সেগুলো সাম্প্রদায়িক রূপ দিতে চেষ্টা করে। ইন্ডিয়া
মিডিয়া বলেন, ইন্ডিয়ার রাজনীতিকদের বলেন, ইন্ডিয়ার ধর্মীয় নেতাদের বলেন, ইন্ডিয়ার সামরিক নেতা বলেন, কেউই বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের কাজ থেকে বিরত নেই। মোদি যা বলে বাংলাদেশের বিরুদ্ধে, মোদির প্রচারণা সেই ট্রাম্প পর্যন্ত গিয়ে দাঁড়ায়। বাংলাদেশে মহিলা গিয়ে ট্রাম্পের কাছে নালিশ দেয় আমাদের হিন্দুদের উপর নির্যাতন করা হচ্ছে। বাংলাদেশের দালালরা বলে যে আমাদের বিরুদ্ধে তাদের কোনো ষড়যন্ত্র হচ্ছে না। সমতার দৃষ্টিতে আপনি ইতিহাস পড়ে দেখেন, আমি যদি প্রমাণ না করতে পারি আমি কোনোদিন টকশোতে আসবো না, কিন্তু দালালদের জন্য আপনি পারবেন না। দালাল মিডিয়া আছে, দালাল পত্রিকা আছে, হাজার হাজার না লক্ষ লক্ষ দালাল তারা তৈরি করেছে, তারা দেখেও দেখে না। বাংলাদেশের সাথে আজকে যদি আমরা এই দালাল না থাকতো, আজকে বাংলাদেশ থাকতো বিশ্বের অন্যতম একটা উন্নত দেশ। এখন আসেন আপনি যে প্রশ্ন করেছেন, দুঃখ লাগে আজকে ইন্ডিয়ার মিডিয়া, কেউ কেউ বলেন কিছু মিডিয়া না, শতভাগ মিডিয়া, তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, তাদের জনগণ, আগে তো জনগণের কথা বলতাম না, এই যে আজকেও তো আপনার আমাদের মিশনের দিকে তারা মিছিল নিয়ে গিয়েছে, হাইকমিশনের দিকে, কারা? জনগণ না? তাদের ধর্মীয় গুরুরা কি করছে এটার উদাহরণ আমাদের সামনে নাই? ইন্ডিয়ার মিডিয়াই তো তা প্রকাশ করছে, বিশ্ব মিডিয়া তা প্রকাশ করছে। এবং কি ষড়যন্ত্র হচ্ছে, আপনার ডিপ্লোমেট তারা যেটা বের করেছে দেখেন, কালকে পত্রিকায় বের হয়েছে, কিন্তু আমাদের দেশের দালালরা সেটা চোখে দেখেন না। আমরা ইন্ডিয়ায় গরু বন্ধ করে দিয়েছে আমদানি, গরু রপ্তানি করবে না, আমরা আমদানি বন্ধ করে দিচ্ছে। গরুতে কি আমরা দ্বিগুণ হয়েছি না? যদি তারা পেঁয়াজ রসুন বন্ধ করে, চাল ডাল বন্ধ করে, আমরা না খেয়ে মরে যাব? কখনো না। আমরা সেখানে আরো আমাকে একই সময় দিতে হবে আপনাকে, রাইট? আমাদের সব কিছু আমরা যদি আত্মনির্ভরশীল হতে চাই, এই দালালদেরকে আগে সাইজ করতে হবে আমাদের দেশে, এবং ইন্ডিয়ার সমস্ত রপ্তানি আমরা বন্ধ করে দেবো। আমরা নিজেরা চাল উৎপাদন করবো, ডাল উৎপাদন করবো, আপনার ছাদের মধ্যে পেঁয়াজ লাগাবো, রসুন লাগাবো, আদা লাগাবো, সবকিছু আমরা নিজেদের দেশে করতে পারবো। দেশপ্রেম থাকতে হবে আমাদের। আমাদের দেশপ্রেম নাই, আমাদের ইমান নাই। আমরা এই দেশে না, এই দেশের খাই, এই দেশের পড়ি, আবার এই দেশের বিরুদ্ধে আমরা কোন প্রক্রিয়া দালাল নির্মূল করতে চান? আপনার কাছে নিশ্চয়ই আবার আসবো। নুরুল হক নূর, রাজনীতিবিদ হিসেবে আপনার কাছে জানতে চাওয়া, আমরা দেখলাম বেশ কয়েকটি রাজনৈতিক দল প্রথমে ভারতীয় যে দূতাবাস সে অভিমুখে কর্মসূচি পালন করলেন, এবং গতকাল দেখলাম যে আমরা সীমান্ত অভিমুখে তারা লং মার্চ করেছে। আপনার দলের পক্ষ থেকে আপনার প্রতিবাদ অব্যাহত রেখেছেন, বিভিন্ন বক্তব্য দিয়েছেন। আসলে রাজনৈতিক জায়গা থেকে আপনি কি বলবেন, ইন্ডিয়ার সাথে সম্পর্কটা আসলে কেমন হওয়া উচিত? আজকের এই আলোচনায় সবাই যারা উপস্থিত আছেন আলোচক হিসেবে তাদেরকে শুভেচ্ছা, দর্শকদেরকে শুভেচ্ছা, আপনাকে ধন্যবাদ। এবং যেহেতু বিজয়ের মাস, আমাদের বিজয় দিবসও খুব নিকটেই, 2-3 দিন পরেই, তো সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এই বিজয়ের মাসেও মুক্তিযোদ্ধাদের, এই 71-এর মুক্তিযোদ্ধা থেকে শুরু করে দ্বিতীয় মুক্তির লড়াইয়ের আমাদের তরুণ সহ যারাই জীবন দিয়েছে তাদেরকেও স্মরণ করছি। আর ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কটা, হক ভাই যেটা বলেছে, এটা দুর্ভাগ্য যে বাংলাদেশ 53 বছর একটা জাতি হিসেবে এখন পর্যন্ত তার একটা শক্ত পররাষ্ট্র নীতি দাঁড় করাতে পারে নাই। বিশেষ করে বাংলাদেশের যে এই 3 দিক থেকে বেষ্টিত একটা প্রতিবেশী রাষ্ট্র ভারত, তার সাথে বাংলাদেশের সম্পর্কটা কি হবে, যার ফলে আমরা দেখেছি বিএনপি আসলে এক ধরনের ফরেন পলিসি হয়, আওয়ামী লীগ আসলে এক ধরনের পররাষ্ট্র নীতি হয়। এবং আওয়ামী লীগের মতো এইভাবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে দেশকে নিজের দেশের স্বার্থ ক্ষুণ্ণ করে আরেক দেশের গোলামি করার সুযোগ এটা কোনো রাজনৈতিক দল দেয় নাই, যেটা আওয়ামী লীগ দিয়েছে। যার কারণেই কিন্তু গত 15 বছরে এই একদলীয় শাসনকে প্রতিষ্ঠা করার জন্য ভারত সব ধরনের সহযোগিতা করেছে, ইন্টারন্যাশনালি অ্যাডভোকেসি থেকে শুরু করে এইখানে টেকনিক্যাল সাপোর্ট সমস্ত কিছু দিয়েছে। এখন যেহেতু ছাত্র জনতার এই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতন হয়েছে, এটা ভারত হজম করতে পারছে না, যার ফলে তারা প্রথমত এই সরকারকে অস্থিতিশীল করে তারপরে তার সাথে বার্গেনিং করে তার ফায়দাটা নিতে চায়, যে আওয়ামী লীগ থেকে যেটা নিয়েছি তুমি যদি সেটা দাও তুমি স্থিতিশীল থাকতে পারবা। তো আমার মনে হয় যে এটা উল্টো রিয়্যাক্ট করেছে, কারণ এই সরকারও বিশেষ করে ইউনূস সরকার তো আপনার দুর্বল হয়নি। ইউরোপীয় ইউনিয়নের 28 দেশের অ্যাম্বাসেডর থেকে ডেকে বলেছে যে দিল্লি থেকে তোমাদের ভিসা সেন্টার এইখানে নিয়ে আসো, অথবা অন্য কোনো দেশে না, দিল্লির মাধ্যমে আমরা এটাতে যাব না, এটাতে আমাদের ক্ষতি হচ্ছে। দেখছেন অ্যাম্বাসেডর এখানে চলে এসেছে। তারপরে ইউনূস সাহেব যেটা করেছেন অত্যন্ত সময়োপযোগী পদক্ষেপ নিয়েছে, যেটা বাংলাদেশে এই 50 বছরে কোনো সরকার পারে নাই। এই ভারতীয় আগ্রাসন এবং
আধিপত্যবাদের বিরুদ্ধে জাতীয় সংলাপের আয়োজন করেছেন। সমস্ত রাজনৈতিক দল, আমি তো সেই সংলাপে ছিলাম, পরিষ্কারভাবেই বলেছে যে প্রয়োজনে বাংলাদেশের যদি ভারতের যদি আগ্রাসন এই দেশের মানুষের উপরে পড়ে 18 কোটি মানুষের 36 কোটি হাত ডক্টর ইউনূসের পাশে থাকবে। তো এই যে ইউনূস সাহেবের যে কারিশমা, তিনি জাতীয় ঐক্য তৈরি করে ফেলছেন ইন্ডিয়ার প্রশ্নে, প্লাস হচ্ছে ইন্ডিয়ান মিডিয়ার যেটা হক ভাই বলেছেন, আপনি যেটা বলছেন, হ্যাঁ এটা দু একটা মিডিয়া না, হোল মিডিয়া, হোল পলিটিক্যাল পার্টি, হোল আপনার থিঙ্ক ট্যাঙ্ক সবাই কিন্তু বাংলাদেশ প্রশ্নে একই পজিশন নিয়েছে যে বাংলাদেশে এখন এই হাসিনার পরবর্তী একটা মৌলবাদী সরকার, একটা ইসলামপন্থী সরকার, তারা হিন্দুদেরকে মারধর করছে, হিন্দুদের প্রপার্টি লুটপাট করছে, মিথ্যা তথ্য ছড়াচ্ছে। তো তার বিরুদ্ধে কিভাবে মোকাবেলা করতে হবে? রাজনৈতিক দল জাতীয় সংলাপ বলেছে যে আপনার পরিচিতি আছে, আন্তর্জাতিক মিডিয়াগুলোকে 7 দিন আপনার খরচে ডেকে এনে বাংলাদেশের গ্রাম পাড়া মহল্লায় রিপোর্ট করান যেখানে কি হচ্ছে, এখানকার হিন্দু নেতাদেরকে নিয়ে আপনি সভা করেন। সে কিন্তু তাই করেছে। সেই দিক থেকে ভারতের এই প্রোপাগান্ডা অপপ্রচারের বিরুদ্ধে মোটামুটি বাংলাদেশ একটা সঠিকভাবে পদক্ষেপ নিতে পারছে, এবং রাজনৈতিক দলগুলো বিএনপির মতো আপকামিং পাওয়ার পার্টি বলা চলে যে একটা সম্ভাবনা তৈরি হয়েছে, তারা কিন্তু পরিষ্কারভাবে এই আগ্রাসনের বিরুদ্ধে কর্মসূচি দিয়েছে। আমরা সকল দল কিন্তু আমরা কর্মসূচি দিয়েছি, যার ফলে আজকে আমি শেষ করবো এটা বলে, এই যে বিক্রম মিস্ত্রি তার আজকে আসবো আপনার কাছে বিস্তারিত জানবো। আপনি সাংবাদিকতার কথা বলছিলেন, তো এর মধ্যে আমাদের মাঝে সিনিয়র সাংবাদিক এসে পৌঁছেছেন, অধ্যাপক আব্দুল হাই শিকদার। শুরুতে আপনার নাম বলে দিয়েছি, আপনি এসেছেন, এখন আপনাকে স্বাগত জানাই। আলোচনা হচ্ছিল আসলে ভারতীয় গণমাধ্যমে এই যে বাংলাদেশের বিরুদ্ধে প্রোপাগান্ডা, যদিও আবু আলম শহীদ খান এটা মানতে রাজি নন, তিনি বলেছেন IPTV সহ গুটি কয়েক গণমাধ্যম এটি হচ্ছে। যাই হচ্ছে, আপনার নজর কিছুই এড়ায়নি, বিষয়টি আপনার মূল্যায়ন জানতে চাই। প্রথম কথা হলো যে ভারতীয় মিডিয়া, বিশেষ করে রিপাবলিক টিভি সহ আরও কয়েকটা মিডিয়া, এরা যেটা করেছে এটা হলো মূলত বিজেপি এবং RSS এর দ্বারা পরিচালিত হয়। এগুলো ঠিক কাণ্ডজ্ঞান সম্পন্ন কোনো মিডিয়া বলে আমি মনে করি না। কিন্তু এটার দ্বারা যেটা যে সোশ্যাল মিডিয়াগুলোর দ্বারা এগুলো কিছুটা প্রভাবিত হয়েছে, মেইন NDTVর মতো প্রতিষ্ঠানও প্রভাবিত হয়েছে। তবে এইটা আবার মনে রাখতে হবে আমাদেরকে যে ভারত বিরোধিতা বা ভারতকে যখন আমরা আঘাত করছি, তখন ভারতেও কিছু লোকজন আছে, যেমন ধরেন আমার বন্ধু সৌমিত্র দস্তিদার, ও যেভাবে যে ভাষায় কথা বলতেছে কলকাতা টিভিতে দেখলাম সেদিন, যে চমৎকার, মানে মনে হচ্ছে যেন আমাদের অনিকেত চট্টোপাধ্যায়। তার একটাই দেখলাম যে মোদি বা বিজেপি গভর্নমেন্টের পক্ষে কি করে সম্ভব বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনে বড় বড় ডায়লগ দেওয়া? এটা কি উচিত? যাদের হাতে বাবরি মসজিদ ধ্বংস হয়েছে, যাদের হাতে প্রত্যেকদিন গরুর গোস্ত আছে কি না আছে চেক না করার আগে যারা বাড়ি শুদ্ধ জ্বালিয়ে মারা হয়েছে, রাস্তাঘাটে যেখানে নিরাপত্তা বলে কোনো শব্দ নাই সারা ভারতের, যার একটাই পুঁজি বিদ্বেষ, ঘৃণার বা দোকানদারদের পক্ষে কি সম্ভব বাংলাদেশের মতো এই লালন হাসন রাজার দেশের মাইন্ডসেটটা বোঝার? এটা কিন্তু সে প্রশ্ন তুলেছে। ইভেন শশী থারুর, তার কথা আমার ভালো লেগেছে। কাজে ভারতের যখন আমরা কথা বলবো তখন আমরা ভারতের সরকারের সঙ্গে যেন জনগণকে মিলিয়ে না ফেলি, এটা হলো আমার একটা রিকোয়েস্ট। কারণ আমি আমার বন্ধু বদলাইতে পারি, প্রতিবেশী বদলাবেন কেমনে? এর সাথে একটা টক্কর দিতে হবে, যেটা ভাই হক ভাই যেটা বলেছে, আমি এটার সাথে কিছুটা একমত যে আপনার স্বনির্ভরতা, আপনার সমস্যা কোথায়? আপনি হাত না পাতলেই তো হলো, আপনি ওটাকে পাতনা না দিলেই তো হলো। জিয়াউর রহমানের সময় আমি মনে করি যে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে যে ক্রাইসিসটা এখন বাংলাদেশে দেখা যাচ্ছে, কিছুটা প্রফেসর ইউনূস যেটা আমাদের নেতা নুরুল হক নূর বললেন, কিছুটা ক্রাইসিস কিন্তু ওভারকাম হয়ে গেছে অলরেডি। যেমন প্রথম দরকার কি জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করা, সেটা কিন্তু কিছুটা হয়ে গেছে মোটামুটি। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এবং ধর্মভিত্তিক দলগুলো সব রকম দু চারটা ফ্যাসিবাদের দালাল ফালাল এই সমস্ত ইতর ইবলিস বাদ দিয়া আপনার কাছে আর আমরা বিরতি নিয়ে আপনি যেটা বলছিলেন প্রতিবেশী বদলাবেন কিভাবে, বর্ডার হত্যা এবং নদীর পানির ন্যায্য হিস্যার বিষয়ে আপনার কাছে আসবো। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন BSRM গণতন্ত্র এখন। ছোট্ট একটি বিরতির পর ফিরছি, আশা করি আমাদের সঙ্গে থাকবেন। সুপ্রিয় দর্শক, BSRM গণতন্ত্র এখন অনুষ্ঠানে বিরতির পর আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি সিকান্দার রেমান। সময় স্বল্পতার কারণে আবু আলম শহীদ খান আপনার বক্তব্য তখন শেষ করতে পারিনি। আমরা কথা বলছিলাম ভারতের যে বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ইস্যুটি নিয়ে এবং সেখানে জাতীয় পতাকার অবমাননার বিষয়টি নিয়ে। আগে থেকেই কিন্তু সীমান্ত হত্যা এবং অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার বিষয়টি কিন্তু
অমীমাংসিত রয়ে গেছে, এই মুহূর্তে সেই বিষয়গুলো কিন্তু সামনে চলে আসছে। না, এগুলো তো সামনে আসতেই হবে। আমরা যখন ভারতের সাথে, যেটা শিকদার ভাই বললেন যে ওই যে মিডিয়ার কথা বললেন, আমরা যেভাবে রিপাবলিকান টিভিকে প্রজেক্ট করছি সেভাবে তো আমরা আরও যারা কথা বলেন, কলকাতা টিভিকে তো আমরা প্রজেক্ট করি না, অনেক ডেঞ্জারাস কথাবার্তা বলে, তাই না? তো এটাকে একটু প্রজেক্ট করেন, দুইটা একসাথে দেখান, বা যদি কেউ দেখাতে চায়। আমার মতো যে মিডিয়াতে আপনি যে সোশ্যাল নেটওয়ার্কে আপনি দুইটা একসাথে দেখান, দেখালে কিন্তু মানে জনগণ বুঝতে পারবে। আমরা তো করি না, এগুলো হলো সিলেক্টিভ। এটা তো মিডিয়ার ছাত্র হিসেবে আমি জানি যে সবসময় আমরা সিলেক্টিভ ইনফরমেশনে বিশ্বাস করি। আমার যাহা ভালো লাগে, আমার মতের সাথে যাহা মিলে সেটাকে ঠিকমতো প্রচার করতে হবে এবং এটাকে করে দিতে থাকতে হবে। আপনি ভারতের সাথে আমাদের তো অনেক 54টা অভিন্ন নদী আছে, তার পানি বন্টনের বিষয়গুলো আছে। আমরা পানি বন্টনের ব্যাপারে তিস্তা পানি বন্টন একটা বড় ইস্যু, যেটা হয় আবার হয় না। সেটার মধ্যে আবার কি রাজ্য সরকার এসে পড়ে, কখনো কেন্দ্রীয় সরকার পড়ে। আপনার আমাদের হাই কমিশনের হামলা, এটা তো মানে ডেপুটি হাই কমিশনের হামলা, এটা তো ন্যাক্কারজনক। এটা জেনেভা কনভেনশনের পরিপন্থী। ওখানে কয়েকজন গ্রেপ্তার করেছেন, কিন্তু আমাদের সিকিউরিটি কেন দিলেন না? আজকে ইন্ডিয়ান হাই কমিশনে তো ফুল সিকিউরিটি দেওয়া আছে। ইন্ডিয়ান হাই কমিশন পর্যন্ত কেউ তো যাইতেই পারতেছে না। একটা বিএনপির মিছিল বোধহয় গত পরশু দিন ছিল, তারা রামপুরা দিয়েছে, তাই না? রামপুরার পরে যেতে পারেনি। তো আমরা যদি আমাদের আগে ইনকিলাব মঞ্চ করেছে, সেটি গুলশানে আটকে দেওয়া, হ্যাঁ যেখানেই আটকে দেওয়া, ওইটা তখন পুলিশও তো অত ভাবে চিন্তা করে নেই বা অত শক্তি মনে করেনি তাদেরকে। কিন্তু আমরা যদি একটা দেশের হাই কমিশনকে এই সুরক্ষা দিতে পারি, তাহলে অন্য দেশ কেন আমাদের হাই কমিশন, ডেপুটি হাই কমিশনে সেই সুরক্ষা দেবে না? এটা দিস ইজ দ্য কোশ্চেন, এবং এটা আনসার তাদেরকে দিতে হবে। তারা তো আনসারেবল, এবং এই আনসারটা চাইতে হবে। আপনার সরকারই তো এটা চাবে, আমরা এখানে বসে চাইলে তো হবে না। সরকার নিশ্চয়ই আনসারটা চেয়েছে, তারা কি আনসার পেয়েছে সরকারের পররাষ্ট্র দপ্তর থেকে, এটা পরিষ্কার করা দরকার। এর মধ্যে তো ভারতের যে পররাষ্ট্র সচিব এসেছিলেন, একটা বৈঠক হলো, এবং উনি তো আমাদের প্রধান উপদেষ্টার সাথেও দেখা করেছেন। পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক ছিল, পররাষ্ট্র উপদেষ্টার সাথে দেখা করেছেন, একটা প্রেস কনফারেন্স হয়েছে, সেখানে আমরা কিছু বক্তব্য শুনেছি। উনি ফিরে যেয়ে আবার তাদের যে পার্লামেন্টারি কমিটি, সেখানে কথা বলেছেন। সো এই জিনিসগুলো দুইটা সমাধান। একটা হলো যে আপনি যুদ্ধ দিয়েই মনোভাব দিতে পারেন, মিলিটারি সলিউশন ইজ দেয়ার। তো মিলিটারি সলিউশনের জন্য আপনি অনেক কিছু ক্যালকুলেট করতে হবে। দ্যাট ইজ এ ক্যালকুলেশন, যে আপনি মিলিটারি সলিউশনে কখন যাবেন কি না। আপনি এখন নাপ নদী দিয়ে চলাচল বন্ধ করে দিয়েছে, আপনি কি মিলিটারি সলিউশন করতে যাবেন? মানে আরাকান আর্মি তো গত 2 দিন ধরে ওখানে এই অবস্থা না, নাপ নদীর অর্ধেক আমাদের, আমি কেন চলাচল করতে পারবো না? বন্ধ আছে তো। তো এই বন্ধর ব্যাপারে আমরা কি করছি? আমরা কি ওখানে যুদ্ধ করতে যাচ্ছি? যুদ্ধ করতে যাচ্ছি না। আমরা নিশ্চয়ই ওখানে নেগোশিয়েট করবো ইমিডিয়েটলি। ওখানে যখন একটা পিসফুল সিচুয়েশন হবে তখন আমরা নেগোশিয়েট করব। সো আপনার আরেকটা সলিউশন হলো কূটনীতিক সলিউশন, পিসফুল নেগোসিয়েশন, আলাপ আলোচনা। এবং আমি মনে করি যে আমাদের যুদ্ধ নয়, যুদ্ধ কোনো সলিউশন হতে পারে না, কোথাও সলিউশন না। এই যে আপনি সিরিয়াতে আসাদের পতনের পরে আমরা তো কিছু লোক আমরা খুব খুশি, তাই না? আবার আমরা সেই লোকগুলোই কিন্তু গাজাতে যে হাজার 45,000 46,000 মানুষ মেরে ফেলছে, আমরা খুবই দুঃখিত। না পারলে আমরা ইসরায়েলকে মাটির সাথে মিশিয়ে দিতে চাই, মানে মনোভাবে। হয়তো আমরা যুদ্ধ করতে যেতে চাই কিনা সেটা একটা প্রশ্ন হতে পারে, বা যুদ্ধ করতেও অনেকে যেতে চান। তা আপনি সিরিয়া নিয়ে খুশি, আবার ইসরায়েলের এই যে নিধন নিয়ে অখুশি। এখন সিরিয়াতে কি হলো, সিরিয়ার ওখানে 500 দফা অলরেডি ইসরায়েল হামলা করেছে। গোলান হাইটসের যে এলাকা ছিল সেটা দখল করে নিচ্ছে, যে বাফার জোনটা ছিল। তো এবং সিরিয়ার যাদেরকে সাহায্য করতো, হেজবুল্লাহ, ইরান এবং সিরিয়া, তো তারা যাদেরকে সাহায্য করতো, যারা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতেছে, তাদের কথাটা আমরা চিন্তা করতেছি না। আমরা ওখানে হঠাৎ করে ফেসিবাদের পতন দেখতে পাচ্ছি। মানে আমাদের মানুষের মধ্যে, আমাদের চিন্তার মধ্যে অনেক কিছু আরও ক্লারিফাই করতে হবে, ঠিকমতো চিন্তা করতে হবে। ঠিকমতো চিন্তা না করতে পারলে আপনি কোনো সমস্যার সমাধান করতে পারবেন না। সুতরাং এটা নেগোসিয়েশন করতে হবে। আপনি সেই নেগোসিয়েশনের স্কিল আপনাকে ডেভেলপ করতে হবে। যেটা শিকদার সাহেব বললো, আমি প্রথমেই যেটা বললাম, যে আমাদের একটা সার্ক আছে, সেটাকে আমরা উজ্জীবিত করতে পারি, এবং সার্কের যদি দেশগুলোকে আমরা একসাথে করতে পারি, তাহলে তখন কিন্তু ভারত একটা দেশ, এবং আমরা আরও 7-8টা দেশ হতে পারে, সার্কে অন্য কেউ ইনভলভ হতে পারে। তো সার্কে যে পসিবিলিটি, যেটা নিয়ে আমরা আলোচনা করতে পারি, আলোচনা করে এগিয়ে যেতে পারি, এবং ভারতের সাথে আমাদের নেগোসিয়েশন করেই এগিয়ে যেতে হবে। সলিউশন একটাই, আলাপ আলোচনা। মোহাম্মদ আব্দুল হক, আপনি দালাল নির্মূলের কথা বলছিলেন। আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতকে না গলানোর আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন। ভারতে বসে শেখ হাসিনার বক্তব্য, বিবৃতি বাংলাদেশ ভালোভাবে নিচ্ছে না বলেও ভারতীয় পররাষ্ট্র সচিবকে তিনি জানিয়ে দিয়েছেন।
দেখুন, শক্তের ভক্ত নরমের জম। বাংলাদেশ আল্লাহর উপর ভরসা করে বলতে পারি আমাদের এমন একটা দেশ ব্লেসড বাই অলমাইটি আল্লাহ। না হলে এই দেশ 47 সালে হওয়ার মতো কথা ছিল না। 47 সালে আমাদের কিছুই ছিল না, জনসংখ্যা বাদে আর একটা ভূমি বাদে। না ছিল আর্মি, না ছিল পুলিশ, না ছিল অ্যাডমিনিস্ট্রেশন, না ছিল বিল্ডিং, না ছিল রাস্তাঘাট, না ছিল শহর, না ছিল নৌবাহিনী, বিমান বাহিনী, কিছুই ছিল না। কিন্তু আল্লাহ একটা দেশ তৈরি করে দিয়েছেন আমাদেরকে। এই দেশটাকে আমরা নিজেরাই গড়ে তুলেছি, কারো সাহায্যের উপর নির্ভর করতে হয় নাই, আজকে এত দূরে গিয়ে এসছে। এই দেশটাকে আমরা আরো অনেক বহু দূরে এগিয়ে নিয়ে যেতে পারি। যে ঐক্য এই অল্পদিন আমরা দেখিয়েছি ডক্টর ইউনূসের মতো একটা বিশাল মাপের মানুষের মাধ্যমে, দল মত বর্ণ আদর্শ নির্বিশেষে সবাই একত্রিত হয়ে ওনার ডাকে সাড়া দিয়েছেন। সেখানে কিন্তু আগের মতো কেউ চেতনার পক্ষে, চেতনার বিপক্ষে, কে স্বাধীনতার পক্ষে, কেউ স্বাধীনতার বিপক্ষে, কে দালাল আর কে দালাল না, এই ধরনের কথা উঠে নাই। সবাই গিয়েছে, তারিওয়ালাও গেছে, আবার সেই হলুদ ড্রেস পরা লোকরা গেছে। এই যে ঐক্য, এইটাই ইন্ডিয়ার মাথা খারাপ হয়ে গেছে। যদিও আমি কোনোভাবেই একমত নই অনেকের সাথে যে ইন্ডিয়ার কিছু কিছু মিডিয়া নো, তো যারা করছে তাদের কি তাদের সরকার থামিয়েছে? যারা এই অপপ্রচারগুলো করছে, বলছে যে আমরা তো এটাই ফোকাস দিচ্ছি, আমরা ফোকাস দেওয়ার কে, তারাই তো ফোকাস করাচ্ছে। মিডিয়া কি ফোকাস দেওয়ার কিছু হইল? এটা আকাশে ছেড়ে দেন, আমরা দেখতে পাচ্ছি। এবং এটার মাধ্যমে প্রমাণিত হচ্ছে, আজকে বলেন ইন্ডিয়া নাকি আমাদের বন্ধু। ইন্ডিয়া আবার প্রতিবেশী বদলানো যায় না, আমি একমত না। প্রতিবেশী বদলানো যায়, প্রতিবেশী অনেক কিছু করা যায়, বদলানো যায়। প্রতিবেশী ইন্ডিয়া বদলাইছে না, প্রতিবেশী বদলাইছে না, আগে ছিল পূর্ব পাকিস্তান, এটা বাংলাদেশ হইছে না? তা আমরাও তো অনেক কিছুর নাম চেঞ্জ করে বদলাইতে পারি। আমাদের তো 7টা প্রতিবেশী বানাইতে পারি নতুন করে, অসুবিধা কোথায়? 7টা প্রতিবেশীর অবকাশ তো আমাদের আছে। আজকে যদি বলেন যে আপনি এখন একেবারে সামরিক যুদ্ধের কথা বলছেন, একটা যুদ্ধও লাগবে না, খালি আমরা একটু ইয়েস করলেই হয় গোপনে গোপনে। হ্যাঁ, কিন্তু বাংলাদেশের মানুষ দালাল। আপনি বলছেন তো প্রকাশ্যে না, না শোনেন না, বাংলাদেশের মানুষ তো দালাল বেশি। নাহলে 10 ট্রাক অস্ত্র, ইন্ডিয়াতে এরকম হাজার হাজার ট্রাক যাইতেছে, তারা পাঠাইতেছে বাংলাদেশের বিরুদ্ধে, আর তারা তো ধরে না। কিন্তু আমাদের দালাল গুলো এত খারাপ, এই দালাল গুলো খায় এখানে, কিন্তু কথা বলে ইন্ডিয়ার। এটাই হলো সবচেয়ে দুঃখজনক। তারা দেখতে চায় না, কূটনীতি বলে, তারা আক্রমণ করে, আর আমরা বলি কূটনীতি। আরে আমাদের আর্মি কি নাই? আমরা কি প্রতিবাদ জানাতে পারি না? আমাদের ছাত্র জনতা আছে না? নূরের মতো বিপ্লবী লোকেরা আছে না? কবি আব্দুল হাই শিকদারের মতো কবি আছে না? রাজনীতিবিদ আছে না? অধ্যাপক আছে না? এরকম বিপ্লবী লোকের অভাব নাই। ইন্ডিয়ার এরা প্রতি মুহূর্তে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, আমরা বলতেছি এটা কূটনীতি দিয়ে থামাবো। কিচ্ছু লাগবে না, চুপ করে বসে থাকেন। পাকিস্তানের সাথে আপনি সুসম্পর্ক স্থাপন করেন, কেউ চিরস্থায়ী বন্ধু বা শত্রু নয়। পাকিস্তানের সাথে সুসম্পর্ক করলে আমাদের লস নাই, লাভ ছাড়া। তুরস্কের সাথে সুসম্পর্ক করেন, চায়নার সাথে সুসম্পর্ক করেন। ইন্ডিয়া দাদা 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 কইরা তখন আমাদেরকে বলতে থাকবে, দাদা বলবে না, ভাই ভাই, তখন ভাই ভাই বলে আমাদের পায়ে এসে ধরবে। এই কারণে আমি বলছি, আরেকজনে বলে সার্ক, আরে সার্ক তো নষ্ট করছে ইন্ডিয়া। জিয়াউর রহমানের সেই স্বপ্ন যদি বাস্তবায়িত হইতো, কেন যে সমতার ভিত্তিতে আমরা কূটনীতি প্রয়োগ করব, কিন্তু ইন্ডিয়া সেটা মানতে রাজি না। আজকে ইন্ডিয়ার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায়, অনেকে গদগদ করে, তাদের সাম্প্রদায়িকতা দেখে না, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এই বুদ্ধিজীবীরা কথা বলে না। এই ইন্ডিয়া তাদের কাকে আশ্রয় দিয়েছে? হাসিনার মতো কুৎসিত নিকৃষ্ট মানের একটা স্বৈর শাসককে সারা তৈরি করেছে এবং আশ্রয় দিয়েছে। শুধু তাকে না, তার দলবল সহ তারা কোনভাবে তার সেই দেশে থাকে। তারা যদি আমাদের বন্ধুরাষ্ট্র হইতো, তাইলে বাংলাদেশের শত্রুকে কি তারা আশ্রয় দিত? আচ্ছা, তারপরে আসেন, আজকে ইন্ডিয়াতে একেবারে ইন্ডিয়ার পরিকল্পনা অনুযায়ী তারা কূটনীতিক ভাষা যেটা ব্যবহার করে, ওইটা তো কিন্তু তারা বন্ধুত্বের পরিচয় দিচ্ছে না। আপনি যদি দেখেন, এই পরিচয় যদি দিত তাইলে তো এত দূর আগায় যেত না। ইন্ডিয়ার মানুষ উস্কানি পায় কোথেকে? সরকারের কাছ থেকে। তাদের সরকারের মাধ্যমে তারা উস্কানি পায়। এবং আরেকটা জিনিস দেখেন, এই হাসিনার আমলে আওয়ামী লীগ কি কোন বাংলাদেশি দল? আপনি বলবেন বাংলাদেশের ছাত্রলীগ এই এক সময় করতো, নূর ভাই এক সময় করতেন। আর ছাত্রলীগের প্রতিষ্ঠা হয়েছে 4 জানুয়ারি 1948 সালে। কারা প্রতিষ্ঠিত করছে? আপনি খোঁজ নিয়ে দেখেন, কারা প্রতিষ্ঠিত করছে, তখনই বুঝে ফেলবেন। আওয়ামী লীগ প্রতিষ্ঠা করছে ইন্ডিয়ার অর্থায়নে, এবং তারা এই যে 16 বছরে দেশটাকে শূন্য করে দিয়েছেন।
ডক্টর ইউনূস তো কালকেই বলছেন দেশটাকে ধ্বংস করে দিয়ে গেছে, তারা ধ্বংস করে দিয়েছে। কিন্তু ধ্বংসস্তূপের মধ্যে কিছু দালাল গজে উঠছে, তারা কথা বলে, দেশের বিরুদ্ধে কথা বলে, দেশের স্বার্থের বিরুদ্ধে কথা বলে, লজ্জা হয় না তারা? এই ইয়ার সাথে ইয়ার বিরুদ্ধে কি একটা কথা কোনোদিন বলেছে? হাসিনার যে অপকর্ম তার কোথায় ছিল? একটা প্রতিবাদ করেছে। এই যে আপনার পিছনের ছবি দেখেন, এখানে দালালদের একজনকে দেখতে পাবেন না আপনারা, ঠিক আছে? এই যে আজকে কর্নেল হক ক্যান্টনমেন্ট থেকে আমরা যুদ্ধ করেছি, এই আর্মি ঘুরে দাঁড়াইছে, এই দেশে জনগণের পক্ষে দাঁড়াইছে। এই আর্মি সবসময় জনগণের পক্ষে দাঁড়িয়েছিল। সেই 71 সালে আর্মি দেশ স্বাধীনতার নেতৃত্ব দিয়েছে। শিকদার ভাই বলুক, উনি তো মুক্তিযোদ্ধা ছিলেন। এই আর্মি যদি সেই সময় প্রশিক্ষণ না দিত, 5টা ইস্ট বেঙ্গল রেজিমেন্ট যদি না হইতো, ইন্ডিয়ার জেনারেলি বলেছেন, হ্যাড দেয়ার নট বিন ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, বাংলাদেশ শুড নেভার বি ইন্ডিপেন্ডেন্ট। তখন এই দালালরা ইন্ডিয়ার হয়ে এদের শাসন করত। বিশ্বাস করেন, আজকে আমাদের রুখে দাঁড়ানোর সময় এসেছে, আমাদের শক্তিশালী হওয়ার সময় এসেছে। আমরা যে কোনো মূল্যে আত্মনির্ভরশীল হব, আমাদের নিজস্ব জিনিস নিজের উৎপাদন করব। আজকে যে সমস্ত অনাবাদী জমিগুলো পড়ে আছে আমাদের, আজকে যদি ইন্ডিয়ার রপ্তানি, ইন্ডিয়া থেকে আরো আমদানি বন্ধ করে দেয়, প্রত্যেকটা অনাবাদী জমিতে চাষাবাদ শুরু করবেন। আপনি আপনার বাড়িতে শুরু করবেন, একটা পাতিলের মধ্যে আপনি গাছ লাগাবেন, লাগাইবেন, রসুন লাগাবেন, পেঁয়াজ লাগাবেন, বারান্দার মধ্যে হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং চলুন না, এই দেশকে যদি আমরা মনে প্রাণে ভালোবাসি, সত্যিকার অর্থেই যদি বলি, রক্তের বিনিময়ে 2বার স্বাধীন হয়েছে। একবার আপনি বলেন দালালি, ফারাক্কাবাদ চালু করলো কবে? এটা কি জানি আমরা ইতিহাসটা? কখন চালু করলো? এবং পাকিস্তান যে ভাঙলো, এটার পিছনে ষড়যন্ত্র কাদের? এই 71 সালের 25শে মার্চের আগে হাজার হাজার বিহারীদেরকে মারছে কারা? বিহারীদেরকে কিভাবে নৃশংসভাবে হত্যা করেছে। এবং এই দেশের সাথে প্রত্যেকটা জায়গায় তারা যুদ্ধ লাগিয়ে দিয়েছিল ইন্ডিয়া। আমাদের নিজেদের মধ্যে নিজেরা যুদ্ধ করেছি তখন। এবং অবশেষে সামরিক হস্তক্ষেপ এবং শেষ পর্যন্ত আমাদের স্বাধীনতা যুদ্ধ। এবং সেই স্বাধীনতা যুদ্ধে আল্লাহর রহমতে যে আমাদের জেনারেল ওসমানী ছিলেন, আমাদের ফ্যাক্টর কমান্ডার ছিলেন, মেজররা ছিলেন, লেফটেন্যান্ট কর্নেলরা ছিলেন, ক্যাপ্টেনরা ছিলেন, 5টা ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ছিল। এরা যদি যুদ্ধে না নামতো, তাদেরকে কিন্তু যুদ্ধে নামার জন্য কেউ নির্দেশ দেয় নাই। জিয়াউর রহমান 25শে মার্চ রাত 12টার সময় এই পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে অল্প কিছু সৈনিক নিয়ে উনি বলে ফেললেন, উই রিভল্ট। আই বলেন নাই, উই রিভল্ট। উনি কি কারো দ্বারা আদিষ্ট হয়ে বলেছিলেন? ঠিক একদিন পরে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে উনি স্বাধীনতার ঘোষণা দিলেন। এই দালালটা বলে উনি কি স্বাধীনতার ঘোষণা দেন নাই, বলে 400 টাকার মেজর। হোয়াট এ হাইট! এই দালালটা কিন্তু দালালি। এদেরকে আবার আমরা লালন পালন করি, বুঝছেন? এই লালন পালন করতে করতে এদের জিহ্বা এত বড় করে ফেলছি যে এই জিহ্বা যদি আমরা না কেটে দিতে পারি, আপনি এই ভারতের উৎপাত থেকে আপনি রক্ষা পাবেন না। কেননা ভারত তো শক্তি পায় এই দালালদের কাছ থেকে। এই দালালরা তাদেরকে টাকা পায়। আপনি দেখেন, এই দালালদের পাসপোর্ট চেক করেন, আপনি দেখবেন বিগত 16 বছরে অন্তত পক্ষে 1600 বার তারা ভারত ভিজিট করেছে। ভারতে গিয়ে নারী, গাড়ি ইত্যাদি ভিজিট, এই সুখ সমৃদ্ধি পেয়ে তারা বাংলাদেশের কথা ভুলে যায়। তখন বলে যে, আরে ভাই, আমাদের তো বর্ডারের দরকার নাই, আমরা তো বিনা পাসপোর্টে আমরা দিল্লি যাব, আগ্রা যাব, যাব, কাশ্মীর যাব, আনন্দ ফুর্তি করে বেড়াবো। এই যে আদর্শের একটা পরিবর্তন, তারা হিন্দুত্ববাদে শক্তিশালী হয়, আর আমরা ইসলাম অনুসরণ করলে আমাদেরকে বলে মৌলবাদী। তারা যদি হিন্দুত্ববাদ কইরা মসজিদ ভাঙে, সেটা সাম্প্রদায়িকতা তাদের চোখে পড়ে না। একটা বিবৃতি দেয় না একটা দালাল বাংলাদেশে। এরা এমন দালাল, আমি দালালের পিছনে লাগছি এই জন্য। এই দালালদেরকে খতম করতে না পারলে বাংলাদেশে কোনোদিন শান্তি হবে না রে ভাই। এটা কি 5 তারিখে পরে নামছেন? এই যে না, 5 তারিখ না, আগে থেকেই না। আমি সেই অনেক আগে থেকে, দালাল তো আজকে থেকে না, 1957 সাল থেকে বুঝছেন। নুরুল হক নূর, আপনি বলছিলেন বিক্রম মিস্ত্রির কথা। বিক্রম মিস্ত্রি বলেছেন, বাংলাদেশের সাথে গঠনমূলক ইতিবাচক সম্পর্ক চায় ভারত, সংকট কাটিয়ে উঠে সম্পর্ক সামনের দিকে এগিয়ে নিতে চায় তারা। সেটাই বলছিলাম যে ঠেলার নাম বাবাজি। ওই যে আপনি এর আগে সোশ্যাল মিডিয়াতে 3-4টা ছবি ভাসছে। বাংলাদেশের অ্যাম্বাসেডররা তো প্রটোকলে আপনার সম্ভবত 8 না 6, মানে মন্ত্রীদের চেয়ে অনেক পেছনে। সেখানে আমি কয়েকটা ছবি দেখলাম যে আমাদের সাবেক স্বরাষ্ট্র আপনার মন্ত্রী, ইভেন প্রধানমন্ত্রীর সাথে কথাবার্তা বলার সময় ইন্ডিয়ান অ্যাম্বাসেডর যে জেস্চার, বডি ল্যাঙ্গুয়েজ, তাতে মনে হচ্ছে যে অ্যাম্বাসেডর হচ্ছে ওনার বস। সেটা প্রধানমন্ত্রীর ক্ষেত্রে, স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষেত্রেও। এইবার দেখলাম যে তারা বুঝছে যে আগের আর ভাবসাপ নেওয়া যাবে না। গেট আপ সেট আগে অত্যন্ত ভদ্র, নম্র এবং ভালো। এবং আপনার বিক্রম মিশ্রির যে কথাটা বলেছেন, এর আগে যে শৃঙ্খলা কিংবা আগে যারা আসছেন চরং চরং কথাবার্তা বলতেন, এবার দেখেন এবার টোন ডাউন হয়ে গেছে। সুন্দরভাবে বলেছে যে আমরা বাংলাদেশের সম্পর্কটা জনগণ টু জনগণ আমরা করতে চাই,
এবং শেখ হাসিনার এই যে ওখানে থেকে যে বক্তব্য দেওয়া বাংলাদেশ এটা পছন্দ করছে না, সেটা কিন্তু তারাও বলছে যে আমরা এটা সমর্থন করছি না। এমনকি ওই যে আমাদের হাইওয়ে যেটা বলছিল এটা ঠিক, একটা টিভির কথা এখানে উল্লেখ করেছে, ইয়েস আমিও দেখেছি, কলকাতা টিভি অসাধারণভাবে পজিটিভভাবে যেটা বুঝতে পারছি যে ভারতেও তো একটা বড় প্রোগ্রেসিভ সম্প্রদায় বা কমিউনিটি আছে যে তারা এই আপনার বিজেপির ওখানকার হিন্দুত্ববাদ কিংবা বাংলাদেশ নিয়েও যেটা বিজেপি আরএসএস করছে এটাকে সমর্থন করছে না। কলকাতা টিভিতে মোদিকেই দেখেছে এখানে ন্যাংটা করে ফেলেছে ওখানে তার আপনার ওর কর্মকাণ্ড দিয়ে। কিন্তু তারপরে ওটা ঠিক যে এনডিটিভি কিংবা এএনআইয়ের মতো এবং ফার্স্ট পোস্ট থেকে শুরু করে মেইন স্ট্রিম ইংলিশ মিডিয়াগুলো ফেব্রিকেটেড নিউজ করতেছে যে বাংলাদেশে হিন্দুদের উপরে যে টর্চার করছে, নির্যাতন করছে, এগুলো একেবারেই কিন্তু মিথ্যা, একেবারে বিভ্রান্তিকর। তো একেবারেই যে 2-3টা গদি মিডিয়া বা চটি মিডিয়া আপনি বলছেন সেরকম না, একটা বড় মিডিয়া কিন্তু এই মুভটা নিচ্ছে। এবং যদিও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর এইটা তার রুলস অফ বিজনেসের মধ্যে পড়ে না, বাংলাদেশের শান্তিরক্ষী মিশন আসবে কি আসবে না এটা মমতার কথা হবে না, ফরেন পলিসি ভারতের ক্ষেত্রে এই রাজ্য সরকারের কোনো প্রভাব নেই। কিন্তু তারপরেও যেহেতু তিনি একটা রাজ্যের মুখ্যমন্ত্রী এই কথা বলেন এবং ওখানকার বিজেপির নেতারা বলেন, এটা কিছুটা ম্যাটার করে, বিকজ ওই যে একটা কমিউনিটিকে উস্কে দেয়। এবং হক ভাই যেটা বলেছেন, পৃথিবীর বুকে সবচেয়ে নিকৃষ্ট সাম্প্রদায়িক রাষ্ট্র হচ্ছে ভারত, এবং যে রাষ্ট্রের জন্মই হয়েছে সাম্প্রদায়িকতার মধ্যে দিয়ে, এটা তো একটা ওপেন সত্য কথা। এবং পৃথিবীর মধ্যে মিস ইনফরমেশন না ডিসইনফরমেশন ক্যাম্পেইনের ক্ষেত্রেও ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে ভারতীয় মিডিয়া এবং ভারত সবচেয়ে টপে। তো কাজে তাদের এই ক্রেডিবিলিটিগুলো নিয়ে ইন্টারন্যাশনালি কিছুটা হয়তো একবারে হাই এডুকেটেড লেভেলে একটা প্রশ্ন থাকে। কিন্তু আমরা যদি এখান থেকে কালেকটিভ একটা তথ্য তুলে ধরে প্রচার না করতে পারি তাহলে কিন্তু অনেকে আবার মিসকোট করবে এটাকে। সেজন্য আমাদের এখান থেকে একটা সেই প্রচারণাটা দরকার, ইতিবাচক প্রচারণা। আর বিক্রম মিশ্রির এই সফর আমি ইতিবাচকভাবে দেখি। তাদের বক্তব্য স্টেটমেন্ট ইনক্লুডিং শশী থারুর এই ফরেন কমিটির সভাপতি, তো কাজে তার বক্তব্য তো অত্যন্ত ডিসেন্ট বক্তব্য। কিন্তু তারপরে এটা ঠিক, কিন্তু এই আঞ্চলিক নেতা বলুক কিংবা দু একটা মিডিয়া বলুক, কিন্তু গোটা ভারতের কিন্তু একটা ব্যাপক ধরনের প্রতিক্রিয়া হচ্ছে বাংলাদেশের এই পরিস্থিতি নিয়ে। এবং আমাদের সামরিক কর্মকর্তা সে বলেছে অবশ্যই যে আপনার বিপরীত প্লেয়ার যেরকম আপনার সেই পলিসি থাকতে হবে। আমাদের হাতে অনেক কিছু আছে যেটা আমরা বলছি যে বাংলাদেশের যতটা না ভারতকে প্রয়োজন তার চেয়ে কয়েক গুণ ভারতের বাংলাদেশকে প্রয়োজন। বিকজ ভারত একটা সুপার পাওয়ার হতে চায়, তাহলে তার আশেপাশের এই প্রতিবেশীর সাথে সুসম্পর্ক না রেখে সে হতে পারবে। কিন্তু বাংলাদেশ ছাড়া দেখেন একটা প্রতিবেশী রাষ্ট্র তার পাশে ছিল, মালদ্বীপের মতো ওই মোহাম্মদ মুইজ্জুর মতো লোক ও ইন্ডিয়ান আপনার সৈন্য পাঠাই দেয়। তো সেই ক্ষেত্রে বাংলাদেশ একমাত্র তার পকেটে ছিল। সেই বাংলাদেশ যখন ক্ষমতার পরিবর্তন হয়ে গেছে তো মাথা খারাপ হয়ে গেছে। তো আর ইউনুসের মতো ব্যক্তিকে তো দালাল বানাইতে পারবে না, যেটা হক ভাই বলেছেন। আমি তাকে সহযোগিতা করতে চাই যে বাংলাদেশ থেকে ভারতীয় দালালদেরকে নির্মূল করা, খতম করা, অবশ্যই যেটা বলছে যে এদেরকে নির্মূল করতে হবে। কারণ এই দালাল গোষ্ঠীর কারণেই ভারত আমাদেরকে পেয়ে বসে। এবং হাসিনার মতো যে এরকম একজন প্রধানমন্ত্রী নিজ দেশের জনগণের বিরুদ্ধে গিয়ে আপনার আরেক দেশের স্বার্থ আদায়ে এমন নতজানু ভূমিকা পালন করে এবং প্রকাশ্যে সেটা বলে ভারতকে যা দিয়েছি আজীবন মনে রাখবে, এখানে একটা লেন্দুব দর্জির। এবং এইটা ঠিক যে এইবার যদি আমরা না হটাতে পারতাম বাংলাদেশের অবস্থা কী হতো সেটা আমরা জানি। এবং হক ভাই যেটা বলেছেন অবশ্যই আমি তার সাথে একমত। বাংলাদেশের সামরিক বাহিনী থেকে শুরু করে পুলিশ বাহিনী, সাংবাদিক এবং ফুটপাতের হকার, এমন কোনো কমিউনিটি নাই যার মধ্যে ইন্ডিয়ান পেনিট্রেশন নাই এবং ইন্ডিয়ান এজেন্সি তৈরি করা হয় নাই। তো কাজেই এদেরকে নির্মূল করতে না পারলে আমাদের ন্যাশনাল সিকিউরিটির জন্য এরা সবচেয়ে বড় থ্রেট। ভারত তো প্রকাশ্য আমরা জানি যে ভারত কখনোই বাংলাদেশকে একটা মর্যাদা সম্পন্ন রাষ্ট্র হিসেবে মনে করে না। এই যে 47 থেকে আজকে পর্যন্ত ভারতের এই স্বাধীনতা দিবসে আপনার ভুটানের মতো ছোট্ট রাষ্ট্রেরও প্রধানমন্ত্রীকে তারা আপনার রাষ্ট্রীয় গেস্ট করেছে তাদের এই স্বাধীনতা দিবসে। এখন পর্যন্ত এই 53 বছরে বাংলাদেশের কোনো সরকার প্রধানকে তারা গেস্ট করে না, কোনো তো মনেই করে না। ইভেন শেখ হাসিনার যে লাস্ট 2 টার্মস যে ওই দিল্লি সফরে গেছে তাকে সেখানে চিফ মিনিস্টার হিসেবে আপনার সম্বোধন করেছে। তো তারা তো বাংলাদেশকে আসলেই একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে মনে করে না। তবে এখন এই যে ভারত যে শয়তানিটা করছে, নাকানি চুমানিটা করছে, তা আমাদের ফরেন পলিসিতে সে বলছে পাকিস্তানের সাথে তো আমাদের যুদ্ধ হবে না, এখন তো আমরা আলাদা হয়ে গেছি। আপনার যুদ্ধ হবে কার সাথে? যার সাথে আপনার সীমানা আছে। তাহলে বাংলাদেশের যুদ্ধ হতে পারে 2টা দেশের সাথে, ভারত এবং মিয়ানমার। তাহলে মিয়ানমারের একটা ছোট্ট পোর্শন, মিয়ানমারের সাথে যুদ্ধ হওয়ার চান্স খুবই কম। আমাদের
হতে হবে ভারতের সাথে। এমনকি হক ভাই তো জানেন যে বাংলাদেশের সামরিক বাহিনীর অফিসারদেরকে ট্রেনিংয়ের সময় উলফ গ্রে মানে কি বলে উলফল্যান্ড গ্রিনল্যান্ড এগুলো চিহ্নিত করে মানে তাদেরকে ট্রেনিং করানো হয়। উলফল্যান্ড বলতে ইন্ডিয়াকে মিন করা হয়, যে বিকজ তারা আমাদের শত্রু রাষ্ট্র হতে পারে যদি যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হয়। এই সমস্ত ট্রেনিং থেকে এই সমস্ত সিম্বল তুলে দিয়েছে, বিকজ ইন্ডিয়া আমাদের শত্রু রাষ্ট্র না। আপনার যদি যুদ্ধ হয় আপনি কার বিরুদ্ধে তাহলে আপনার সামরিক বাহিনী রাখবেন, প্রস্তুত করবেন। তো ভারত এইভাবে সামরিক বাহিনীকে, বিশেষ করে এই যে আমি খুব আজকে একজন সামরিক অফিসার আমার সাথে বলল, আমি এই বিষয়টা খবর নেব, তারপরে আমরা এটা নিয়ে লড়বো, যে বিডিআর বিদ্রোহের যে পুনরায় তদন্ত প্রয়োজন, এই তদন্ত নাকি এখন হচ্ছে না। এবং আমি শুনছি এটা ইন্ডিয়া ম্যানেজ করে ফেলেছে, এই তদন্ত নাও হতে পারে। কিন্তু পরিষ্কারভাবেই বলছি যে বাংলাদেশের সামরিক বাহিনীকে পঙ্গু করার জন্য এই যে বিডিআর বিদ্রোহের নামে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল, এই ঘটনার সুষ্ঠু তদন্ত হতে হবে। এবং ভারত এই সিস্টেমেটিকভাবেই বাংলাদেশে একটা প্রতিষ্ঠান আপনার গড়ে উঠতে দেয় নাই। তো এখন আমরা সুযোগ পেয়েছি, ইউনূস স্যার সার্ক সক্রিয় করতে চাচ্ছেন, অবশ্যই সেটা আমাদের অলরেডি তো একটা জাতীয় ঐক্য তৈরি হয়েছে। এবং ইন্ডিয়ান ফরেন পলিসি যেটা আমাদের শহীদ খান ভাই বলেছে, অবশ্যই তো ভারতের সাথে আমরা যুদ্ধ চাই না, কিন্তু আপনার একটা প্রস্তুতি থাকতে হবে। আপনার বাংলাদেশ হচ্ছে 92% মানুষ মেজরিটি মুসলিম, পার্শ্ববর্তী দুটো দেশে অমুসলিম, এবং তারা কিন্তু তাদের জায়গা থেকে মিল আছে বাংলাদেশকে হটানোর জন্য। যেমন এই দিন রোহিঙ্গা প্রশ্নে এই যে 12 লক্ষ রোহিঙ্গা আসলো, জিয়াউর রহমান 78 সালে যুদ্ধ বিধ্বস্ত দেশ, সে সময় কিন্তু হুঙ্কার দিয়ে কিন্তু রোহিঙ্গাদেরকে ফেরত পাঠাতে পেরেছিলেন। আর এই 7-8 বছরেও আমরা 12 লক্ষ রোহিঙ্গা থেকে 12 জন রোহিঙ্গাকে আমরা পাঠাতে পারলাম না। এবং ইন্ডিয়া এই শেখ হাসিনার বন্ধু, মানে তারা তো বলে আসছিল যে তাদের বন্ধু, আমরা তো মনে করি যে তারা জনগণের বন্ধু। বাংলাদেশ এই রোহিঙ্গা প্রশ্নে সবসময় ভারত বাংলাদেশের বিরুদ্ধে ভোট দিয়েছে। তো সামনে যদি পরিস্থিতি তৈরি হয় যেখানে রাখাইন স্টেটকে কেন্দ্র করে চীন এবং ইন্ডিয়ার যে বিনিয়োগ হচ্ছে, সেখানে যে বাংলাদেশের বিরুদ্ধে যদি কোনো পরিস্থিতি তৈরি হয়, ইন্ডিয়াও সাপোর্ট দেবে, মানে প্রক্সি ওয়ার করার জন্য মিয়ানমারকে দিয়ে। ইন্ডিয়া একটা বিগ স্টেট, সরাসরি তারা হয়তো জড়াবে না। সেক্ষেত্রে আমাদের একটা সামরিক পলিসি, একটা ফরেন পলিসি থাকা দরকার। এবং এই জন্য আমি বলছি আজকের এই আলোচনা আপনি বলেন নাই, কিন্তু ওইটার সাথে প্রাসঙ্গিক এই কারণে আমরা বলছি যে রাজনৈতিক সরকার, কোনো সরকার এত মাজা শক্ত করে মেরুদণ্ড করে এই ব্যবস্থাগুলো নিতে পারবে না যেটা এই সরকার পারবে। ব্যক্তি ইউনূসের কারণে যে 28টা দেশের অ্যাম্বাসেডর এখানে আসছে, রাজনৈতিক সরকার, সরি টু সে, খালেদা জিয়ার প্রতি আমাদের পরিপূর্ণ সম্মান শ্রদ্ধা আছে। এইটা খালেদা জিয়া কিংবা শেখ হাসিনা ডাকলে আসতো না। সুতরাং ইউনূস একটা অ্যাসেট বাংলাদেশের। এই অ্যাসেট যদি আমরা কাজে লাগিয়ে আমরা আমাদের একটা শক্তিশালী পররাষ্ট্র নীতি, বাংলাদেশের একটা মৌলিক কিছু পরিবর্তন না করতে পারি, আমরা যে কেন আমাদের একটা বিচার বিভাগ, শক্তিশালী বিচার বিভাগ থাকবে না, কেন আমাদের একটা মুক্ত গণমাধ্যম থাকবে না, কেন আমাদের একটা শক্তিশালী নির্বাচন কমিশন থাকবে না, কেন আমরা ভোট এবং নির্বাচন নিয়ে দিল্লির দ্বারস্থতে যাব, মার্কিনীদের মধ্যস্থতার মধ্যে যাব। কাজে এই প্রতিষ্ঠানগুলো গড়ার জন্য এবং এই ব্যবস্থা গড়ার জন্য যেটা আমরা বলছি যে আগে সংস্কার পরে নির্বাচন, সংস্কার হতে হবে তারপরে নির্বাচন। এই জায়গাটাতে আমাদের যদি এইবার আমরা ঐক্যমতে পৌঁছতে না পারি তাহলে ভবিষ্যতে বিপদ আছে। ঠিক এই জায়গাটাই আসবো, সংস্কার এবং নির্বাচন, এটা নিয়ে কিন্তু এই মুহূর্তে রাজনৈতিক অঙ্গনে মূল আলোচনা। সংস্কার আগে না নির্বাচন করার পরেও সংস্কার চলমান থাকবে। নুরুল হক নূর যেটি বললেন যে তিনি সম্মান শ্রদ্ধা রেখেই বললেন যে যেটা ডক্টর ইউনূসের পক্ষে করা সম্ভব হয়েছে সেটি আসলে রাজনৈতিক সরকার পক্ষে করা সম্ভব হতো না। আপনার বক্তব্য জানতে চাই। নুরুল হক নূরের কথার মধ্যে সত্যতা যে নাই তা না, সত্যতা আছে, কারণ তিনি তো তিক্ত রাজনীতির ভেতর দিয়ে উঠে আসছেন, তিনি ভালো জানেন আমার চাইতে। কিন্তু কথাটা হলো যে তাল পরিয়া ধূপ করিল না ধূপ করিয়া তাল পরিল। আরেকটা হলো যে মুরগি আগে না ডিম আগে, আমরা কোনটা নিয়ে কথা বলবো? শেরেবাংলা পার্লামেন্টে বলছিলেন, মানে বেঙ্গল, ইউনাইটেড বেঙ্গলের পার্লামেন্টে, যে ভারত জেগেছে, চীন জেগেছে, রাশিয়া জেগেছে, তো তোমরা জাগবা কি? মানে কিছু একটা পশ্চাৎ দেশ দিয়ে কিছু গেলে। তো বললো যে স্যার এটা একটু আনপার্লামেন্টারিয়ান হয়ে গেছে, শব্দটা প্রত্যাহার করা ভালো। কোনটা প্রত্যাহার করবো? শরীরটা প্রত্যাহার করবো না বাসটা প্রত্যাহার করবো? বুঝছেন? কাজেই আমার কথা হলো যে মেয়ে ভাত রাঁধে সে চুলো বাঁধে, ভাত যে রান্না করে সে চুলো বাঁধে, দুটাই করতে হবে। প্রয়োজনীয় সংস্কারগুলো খুবই দরকারি, কিন্তু সংস্কারের নামে আপনি অনন্তকাল খিলাফত প্রতিষ্ঠা করে থাকবেন সেটা হবে না। সেটা যেই হন, প্রফেসর ইউনূসের প্রতি আই হ্যাভ মানে লট অফ রেসপেক্টস, বাট আমি মনে করি
যে স্যারের যেটা উচিত হবে, বা তাকে তো পরামর্শ দেওয়ার মতো কিছু নাই। মানে আমরা বলতে পারি বিনয়ের সঙ্গে যে স্যার একটা যৌক্তিক, এখনো যৌক্তিক শব্দটাও ব্যবহার হয় না, কারণ ন্যূনতম সময়ের মধ্যে, একটা যৌক্তিক সময়ের মধ্যে প্রয়োজনীয় কাজগুলো করে একটা নির্বাচিত গভর্নমেন্ট, আপনি নির্বাচনে দাঁড়ান দরকার হলে, যদি জনগণ আপনাকে ভোট দেয় আপনি আবার এসে সংস্কার করেন। কিন্তু একসঙ্গে সমস্ত সংস্কার করলে তো 20 বছর লাগবে। তো তার চেয়ে যেগুলো দরকার, যেমন বিচার ব্যবস্থা, এটা তো একেবারে হাসিনার পেটিকোটে পরিণত হয়ে গেছিল, জঘন্য। আমাদের বিচার ব্যবস্থার মতো এরকম কুৎসিত বিচার ব্যবস্থা পৃথিবীর কোথাও দেখবেন না। স্বাধীনতার ঘোষণা কে দিচ্ছে এটাও খায়রুল ঠিক করতো, বুঝছেন? মানে খায়রুল ঠিক করতো। জয় বাংলা স্লোগান নিয়ে এখন কথা হচ্ছে, জয় বাংলাও খায়রুল ঠিক করে দিয়েছে, জয় বাংলা বলতে হবে, নাহলে কিন্তু কল্লা ফালাই দেওয়া হবে। এই সমস্ত ফালতু যেটা তার কাজ না সেগুলো করছে। এই বিচার ব্যবস্থা দিতে গেছে আপনার, মানে মুন সিনেমা হলের কেস রায় দিয়ে ফেলেছে, দেশের 12টা বাজাইতে গেছে। এই লোকটার ইমিডিয়েট মানে কোর্টে তোলা উচিত, আইনানুগ পদ্ধতিতে। এইটারে হাসিনার আগে এইটারে লটকানো উচিত আগে, কারণ হি ইজ দি মেইন ক্রিমিনাল। বিশ্বাসঘাতকতা করেছে জাতির সঙ্গে, দেশের সঙ্গে, বিচার ব্যবস্থার সঙ্গে, সর্বনাশের সবগুলো বীজ সে রোপণ করে দিয়ে গেছে। তো এইটা নির্বাচন কমিশন তো ধরেন এটা কোনো কমিশন ছিল না, হাসিনা কমিশন, সবগুলোই তার পেটিকোটে পরিণত হয়ে গেছিল। তো এই নির্বাচন কমিশন একটা ব্যক্তিরে চেঞ্জ করে দিয়ে আপনি কি সংস্কার করবেন? জব্বর আলীর জায়গায় একাব্বরে নিয়ে আসলেন, একাব্বরের জায়গায় নইমুদ্দিনে নিয়ে আসলেন। নইমুদ্দিন কি করবে? আপনি পুরো প্রক্রিয়ার মধ্যে ইন্ডিয়ার মতো দেশ, এখানে বিজেপির মতো একটা ভয়ঙ্কর হিংস্র একটা মানে ভয়াবহ ফ্যাসিস্ট একটা শক্তি ক্ষমতায় আছে, 10 বছরের বেশি হয়ে গেল। কিন্তু তারপরেও ভারতের নির্বাচন কমিশনের ব্যাপারে কিন্তু সেরকম কোনো অভিযোগ নাই। আছে, সেটা কিছু কিছু আছে, কিন্তু সব ক্ষেত্রে নেই। তারা এই প্রতিষ্ঠানগুলোকে মর্যাদা নষ্ট করে নেই। ভারতের বিচার ব্যবস্থা, বাবরি মসজিদের ব্যাপারে ভারতের বিচারপতি গগৈ যে রায় দিছিল, সেই রায়ের মতো এরকম হাস্যকর রায় পৃথিবীতে কোথাও দেখা যায়নি। তারপরেও ভারতের বিচার ব্যবস্থার প্রতি এখনো মানুষের আস্থা আছে, যেটা আমাদের ধ্বংস হয়েছে। তো সেইটা ফিরিয়ে আনতে হবে। নির্বাচন কমিশন আপনার ছিল নির্বাচন সেশন, ভারতের একজন টিএন সেশন, তার একটা বই আছে মারাত্মক সুন্দর, অধপথে ভারত। এইরকম বই লিখতে পেরেছে সরকারি চাকরি করা একটা মানুষ, যে নির্বাচন কমিশন ছিলেন, এক্সেলেন্ট রাইটিং। তো সেইটা, তারপরে পুলিশকে তো ধরুন দলীয় ক্যাডারে পরিণত করা হয়েছিল, পুলিশকে সংস্কার করতে হবে। প্রশাসন তো ছাত্রলীগ যুবলীগেরই একটা আরেকটা ডুপ্লিকেট সংস্করণ করা হয়েছিল। এই যে বেসিক জিনিসগুলো, এগুলোকে সংস্কার করে আমার মনে হয় যে এটা নির্বাচনের দিকে যাওয়াটা বিধেয়, তাহলে আঙ্গুল তোলার কোনো সুযোগ থাকবে না রাজনৈতিক দলগুলোর। আরেকটা কথা হলো যে বাংলাদেশ, যেমন আমি যখন আসলাম, নূর একটা কথা বলেছেন যে পররাষ্ট্র নীতিমালার ক্ষেত্রে আমাদের কিছু দুর্বলতা আছে, মারাত্মক দুর্বলতা আছে। খালি দুর্বলতা না, ইস্যু ভিত্তিক পলিসি আমাদের সুনির্দিষ্ট। জিয়াউর রহমান কিভাবে পররাষ্ট্র নীতিতে এত সাফল্য দেখিয়েছিলেন? তার হাত থেকে আলাউদ্দিনের চেরাগ ছিল নাকি? তিনি ইন্ডিয়াকে মোকাবেলা করে সাকসেসফুলি মোকাবেলা করেছেন। এইখানে আপনাকে হাত দিতে হবে, যদি পলিসির অভাব। আপনার ইনফরমেশন, বাংলাদেশের স্বাধীন হয়েছে 53 বছর একটা দেশ, যার কোনো ইনফরমেশন পলিসি নাই, যার কোনো সাংস্কৃতিক নীতিমালা নাই, যার কোনো শিক্ষা নীতিমালা নাই। সব কিছু না থাকার ফলে বেনো জলের মতো আপনার গু গোবর যা আছে ঢুকে গেছে আপনার ভেতরে। এগুলোকে সাফ করবেন কি দিয়া? আপনার 3 মাস পার হয়ে গেছে, এত বড় একটা কাণ্ড করেছে আমাদের ছেলেমেয়েরা বুকের রক্ত দিয়ে। 4 মাস হয়ে গেছে, আমাদের ছেলেমেয়েরা বুকের রক্ত দিয়েছে। তাদের কোনো স্বার্থ ছিল? তারা কি ক্ষমতায় যাওয়ার জন্য এটা করেছিল? করে নাই। তাহলে এত বড় একটা সাকসেসফুল গণজাগরণ, গণ অভ্যুত্থান, বিপ্লব যাই বলি না কেন, সেইটার পরে সরকারি সংস্কৃতি নীতি মন্ত্রণালয়ের অধীনস্থ যে 21টা দপ্তর, 21টা নাটক কি লেখা হয়েছে, 21টা গান কি শিল্পকলা একাডেমি দিছে আমাদেরকে, 21টা প্রবন্ধ তৈরি করতে পারছে। একই ঘটনা বাংলা একাডেমি, একই ঘটনা বিটিভি, একই ঘটনা আপনার এফডিসি, কি 10টা চলচ্চিত্র কি আমরা পেয়েছি। তারপরে মিডিয়া, ভারতীয় মিডিয়ার এই মানে লাগাম ছাড়া এই সমস্ত অপপ্রচার এবং ভয়াবহ প্রোপাগান্ডার বিরুদ্ধে বাংলাদেশের মিডিয়ার অবস্থান খুবই কাপুরুষোচিত, খুবই ব্যক্তিত্বহীন, মেরুদণ্ডহীন। কমপক্ষে 21 দিন আগে এই আলোচনায় আপনি এই কথাগুলি বলেছিলেন, এর মধ্যে কোনো উন্নতি হয় নাই। কিছুই উন্নতি কেন হয় নাই? হয় নাই এই কারণে যে মনিটর করার জন্য কোনো সেল করা হয়নি। বিপ্লবের পরে যদি ছেলেরা
একটা রেভলিউশনারি গার্ড রেজিমেন্ট করতে পারতো, যদি তারা একটা প্রত্যেকটি প্রতিষ্ঠানকে মনিটর করার জন্য ইরানের মতো যদি মনিটরিং সেল করতে পারতো, তাহলে সব সোজা হয়ে যেত। আপনি তো এটা করেন নাই। 2 নম্বর হলো, আপনি বলতে কাকে বোঝাচ্ছেন? আপনি সবাইকে বলতেছি আমি, কাকে বলছেন? প্রফেসর ইউনুসকে বলি, স্যার এগুলো করেন নাই কেন? জি, করলে আপনি এসে ফলটা উপভোগ করতে পারতেন। তারপরে আরেকটা কথা হলো যে জাতীয় ঐক্য ধরেন কিছুটা প্রতিষ্ঠিত করেছে, প্রফেসর ইউনুসের কাছে থ্যাঙ্কস দেই। এবং আমি একই সঙ্গে আমার হক ভাইকেও ধন্যবাদ জানাই যে তার সেনাবাহিনী প্রধানের ভূমিকা কিন্তু এখন পর্যন্ত খুবই নন্দিত, খুবই ভালো, তার ভূমিকা পজিটিভই মনে করি আমি। তো কিন্তু আপনার জাতীয় ঐক্য প্রতিষ্ঠার পাশাপাশি আপনাকে যেটা করার জন্য জিয়াউর রহমান করেছিলেন, আপনার যখন কাদরিয়া বাহিনী আপনার সীমান্তগুলোতে বাংলাদেশে ঢোকা শুরু করলো 75 সালে 15ই আগস্টের পরে এবং 7ই নভেম্বরের পরে, সমানে প্রায় 150-200 বিডিআর মেরে ফেলেছিল এই কাদরিয়া বাহিনী। এই সীমান্ত এলাকাগুলোতে কি 2টা পদ্ধতি নিয়েছিলেন জিয়াউর রহমান। একটা হলো মজলুম জননেতা মৌলানা ভাসানী বললেন যে আমি সীমান্ত এলাকায় সফরে গেলাম, তোমার কাজ তুমি করো। একেবারে আপনার চট্টগ্রাম থেকে শুরু করে পুরো সীমান্তে শত শত জনসভা করেছিলেন মৌলানা ভাসানী। আজকে কিন্তু তার জন্মদিন, আজকে তার জন্মদিন, শত শত রেসপেক্ট তার প্রতি। এই জনসভা করে মানুষের হতাশার মধ্যে তিনি আশার আলো জাগাতে পেরেছিলেন যে ঐক্যবদ্ধ রুখে দাঁড়াও, দিস ইজ তোমার ওয়ে। বাংলাদেশ যতবার মোকাবেলার পথে গেছে ততবারই সে বিজয় লাভ করেছে, যতবারই তোষামতের রাস্তা গেছে ততবারই সে ধ্বংস হয়েছে। তারপরে আরেকটা হলো যে গ্রামে গ্রামে জিয়াউর রহমান ভিলেজ ডিফেন্স পার্টি করেছিলেন, খুবই শক্তিশালী ভিলেজ ডিফেন্স পার্টি ছিল। এই ভিলেজ ডিফেন্স পার্টিগুলোকে মুরগির আন্ডা বানিয়ে রাখা হয়েছে, মুরগির বাচ্চা বানিয়ে রাখা হয়েছে। এগুলোকে নতুন করে গ্রাম পাহারা তারা দেবে, হিন্দু মুসলিম ছেলে মেয়েদের যুক্ত করে, কৃষক শ্রমিকদের যুক্ত করে গ্রামে গ্রামে যদি প্রতিরক্ষা বাহিনী আপনি দাঁড় করে ফেলতে পারেন, ড্রাগ বন্ধ হবে, মাস্তানি বন্ধ হবে, নারী ধর্ষণ বন্ধ হবে, অপপ্রচার বন্ধ করার জন্য ওরাই যথেষ্ট। আরেকটা হলো থার্ড শেষ পয়েন্ট, যেটা জাতীয় ঐক্যকে করার সাথে সাথে ডিফেন্সের ক্ষেত্রে ওনার সামনে বসে কথা বলতে আমি ইতস্তত বোধ করি, কিন্তু আমি মনে করি যে বাংলাদেশের ধরেন 18 থেকে 26 বা 27 বয়স পর্যন্ত এই যে ছেলেমেয়েরা, এদেরকে ব্যাপক হারে সামরিক প্রশিক্ষণ দেওয়া উচিত। বাধ্যতামূলকভাবে ইসরায়েলে যেটা করা হয়, বাধ্যতামূলকভাবে 1 বছর আপনাকে সামরিক প্রশিক্ষণ নিতেই হবে। আপনি এখন সরকারি চাকরি হন, আপনি এখন যেই হন, আপনি এইটা নিলে কি হবে, সারা দেশকে আপনি যেমন একদিকে যেন ঐক্যবদ্ধ করতে পারলেন, অন্যদিকে আপনি তাকে সাহসের দ্বারা দীপ্ত করতে পারলেন। সে তখন জানে আমাকে কি করতে হবে। তারপরে হলো যে ধরেন ইন্ডিয়ান আর্মি বাংলাদেশে ঢুকে গেল, লাস্ট এইরকম পরিস্থিতি করলেন, ইন্ডিয়ান আর্মি আপনার দেশে ঢুকলো, এটা বাড়ি ফিরে যেতে পারবে? একটাও বাড়ি ফিরে যেতে পারবে না। তামিল গেরিলাদের মোকাবেলা করতে যে ইন্ডিয়ান আর্মি নাস্তানাবুদ হয়েছে রাজীব গান্ধীর সময়। গেরিলা ফাইটার একটা ডেঞ্জারাস জিনিস। পাকিস্তান আর্মির মতো এত শক্তিশালী একটা সেনাবাহিনী দিশাহারা হয়ে গেছিল, ঘরেতে বেরোলেই অ্যাম্বুশের মধ্যে আটকে যাচ্ছে। মানুষ সহযোগিতা করছে। সেনাবাহিনীকে পরিচালনা করার জন্য প্রথম যেটা দরকার সেটা হলো পিপল সাপোর্ট। মাসের জন্য যেমন পানি দরকার, আর্মি মুভ করার জন্য দরকার সে জনগণের সমর্থন। এই জনসমর্থন পাকিস্তান হারিয়ে ফেলেছিল। ফলে যখনই আর্মি গেছে মানুষ ভুল রাস্তা দেখাই দিয়েছে, যেখানে মুক্তিযোদ্ধারা অ্যাম্বুশ পেতে বসে ওই রাস্তাটা দেখাই দিয়েছে। মানে আত্মবিশ্বাস তলানি থেকে ঠেকেছিল। ইন্ডিয়া এত বড় বোকামি করবে বলে আমি মনে করি না। তো আমি শেষ করি, তো ইন্ডিয়ার মোকাবেলা করার ক্ষেত্রে এইরকম পজিটিভ জিনিসগুলো যদি নেন, পররাষ্ট্র যদি একটু ব্যক্তিত্ব সম্পন্ন মেরুদণ্ডওয়ালা লোকদের হাতে দেন, কালচারটাকে যদি ঠিক করতে পারেন, ইনফরমেশন যদি ঠিক করতে পারেন, এডুকেশন যদি ঠিক করতে পারেন, এগ্রিকালচারের যদি আপনার, আমাদের এগ্রিকালচারিস্টরা তো রেভলিউশন করে ফেলেছে। 7.5 কোটি মানুষ যখন, তখন 15 লক্ষ লোক না খেয়ে মারা গেছে আপনার দেশে, আর আজকে 18 কোটি লোক মোটামুটি তো খেয়ে পরে বেঁচে আছে। এই রেভলিউশনটা যারা করছে তাদেরকে আরো অ্যাক্টিভ করেন। অর্থাৎ সকল ক্ষেত্রে মিল কারখানাগুলোকে ইন্ডিয়ান পণ্য বর্জনের ডাক দেওয়া হয়েছে। আমি এটা সঠিক। আমার দেশের শিল্প, দেশি পণ্য কিনে হো ধন্য, এই স্লোগানকে আরো উস্কে দেন, আরো সামনে নিয়ে আসেন, পজিটিভ দিয়ে আগান, নট নেগেটিভ। আবুল শহীদ খান, আমরা একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই। বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছিল এই গুম খুনের সঙ্গে যুক্ত র্যাবকে বিলুপ্ত করার তারা বলেছিল, সুপারিশ তারা করেছিল। গতকালই র্যাবের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে বলা হয়েছে সংস্থাটির মহাপরিচালক যে আয়নাঘর ছিল এবং র্যাব বিলুপ্তির বিষয়ে সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত এবং খুনের বিষয়টি তিনি স্বীকার করেছেন।
স্বীকারোক্তি আছে তো, সুতরাং র্যাব তো নিষেধাজ্ঞার মধ্যে ছিল, আমেরিকান নিষেধাজ্ঞার মধ্যে, এবং র্যাব তো বিএনপির সময় তৈরি হয়েছিল। সুতরাং বিএনপি এখন তাদের যে পলিসি, এটাকে যদি রিভিজিট করে এই সিদ্ধান্ত নিয়ে থাকে যে র্যাব যেভাবে একটা মানে খুনি বাহিনীতে রূপান্তরিত হয়েছিল, সে কারণে তো বিএনপি বলছে যে র্যাবটাকে ডিসম্যান্টেল করে দিতে। তো র্যাবের ডিজি তো ঠিক কথা বলছেন, এটা তো সরকারের সিদ্ধান্ত, এটা তো কোনো বাহিনীর প্রধান তো আর বলবে না যে আমার বাহিনী। কিন্তু এই যে আয়না ঘরের বিষয়টি এবং এই হত্যার বিষয়টি, আয়না ঘর তো আছে, আয়না ঘর ফর দ্য ফার্স্ট টাইম কিন্তু স্বীকার করলে বাহিনীর প্রধান বলছে, পুলিশও কিন্তু ক্ষমা প্রার্থনা করে। পুলিশও ক্ষমা প্রার্থনা করে। আমাদের দেশে আমি জানি না আরো কারো অনেকের ক্ষমা প্রার্থনা করার দরকার আছে। এখন আমরা দুইটা বাহিনীর প্রধানের কাছে এরকম স্বীকারোক্তি পেলাম যে এটা ক্ষমা প্রার্থনা করছি বা আমাদের ভুল ছিল, এবং তিনি আরো ডিটেইল বলছেন কতজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, কতজনকে গ্রেফতার করা হয়েছে, তাই না? এবং আপনার এটা ডিটেল আউট করতে হবে। আপনি যদি যে আন্দোলনটা হয়েছে এবং সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি খুনির ভূমিকায় থাকে, মানে অকারণে গুলিবর্ষণ, মানুষ হত্যা, এগুলোর কারণে আপনি বাছাই করে, এখন তো মামলা হচ্ছে, তাই না? হত্যা মামলা কিন্তু হচ্ছে, প্রতিদিনই হচ্ছে, এবং 300, 400, 500 আসামি। বাট মেইন কালপ্রিটের বিরুদ্ধে মামলা হয়েছে কিনা এটা একটু যদি আপনারা গভীরধর্মী রিপোর্টিং করেন, তাহলে দেখবেন যে মেইন কালপ্রিটদের বিরুদ্ধে কোনো মামলা নেই। একটা মামলা আজকে দেখলাম যে যাত্রাবাড়ি থানার ওসি এবং তাদের যে 5 জন, তা এবং পুলিশের একজন সন্তানকে হত্যা করা হয়েছিল। তো আপনি মামলাগুলোকে ঠিকমতো মামলাগুলো করেন, এবং মামলাগুলোতে যে ছবি আছে আপনার, এখন তো খুবই গুরুত্বপূর্ণ যে আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে, মানুষের হাতে ছবি আছে, এই ছবিগুলো নিয়ে তো আপনি মামলা করতেই পারেন। এবং মামলাগুলো যদি আমরা ঠিকমতো করি এবং আমরা যদি ঠিকমতো আইন প্রয়োগ করি, যদি দীর্ঘসূত্রিতা না করি এবং অযথা যদি মানুষকে ইনভলভ না করি, তাহলে কিন্তু আপনার মামলার একটা সমাধান হবে, আইনগত সমাধান হবে। আরেকটা তো আপনি লটকাই দিতে পারেন, সেটা আলাদা জিনিস। লটকানোটা তো ডেমোক্রেটিক ওয়েতে হবে না, এটা এমনি আমরা মানে বাদ কি বাদ বলি, কিন্তু আপনাকে আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে কাউকে লটকাতে চাইলে আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। আইনের বাইরে যদি কিছু করতে যান, সেটা দীর্ঘসূত্রিতে যাবে, এবং আমরা তো দেখতেই পাচ্ছি, কারণ একই আদালত এক সময় 5 বছর আগে বা 10 বছর আগে একরকম রায় দেয়, ওই আদালত আবার এখন নতুন রায় দেয়। তো আমাদের বিচারকদের তো বুঝতে হবে যে তারা আগে কী করেছেন, এখন কি করছেন। আমাদের পুলিশকে বুঝতে হবে তারা আগে কী করেছেন, এখন কি করবেন। র্যাবকে বুঝতে হবে আগে কী করেছেন, এখন কি করবেন। রাজনৈতিক দলগুলোকে বুঝতে হবে আগে কী করেছেন, এখন কি করবেন। আর সংস্কার তো হচ্ছে একটা চলমান প্রক্রিয়া, আপনি কিন্তু সংস্কার কখনোই শেষ করতে পারবেন না। হিসেব বলছে 20 বছর, আসলে সংস্কার 200 বছরও শেষ হবে না, কারণ আপনি আজকে মানে 200, 400, 500 বছর মানে সংস্কার তো চলতেই থাকবে। আজকে আপনি যে সংস্কারটা করবেন 2 বছর পর মনে হবে যে এটা আপডেট করা দরকার, এটা একটা মেশিনের মতো, তো আপডেট করতে হবে। আইনও যেরকম আপডেট করতে হবে। যদি আগের আইন ছিল, জঙ্গলি আইন ছিল, জঙ্গলি আইন আপডেট করার কেউ প্রয়োজন বোধ করতো না, তো এখন আপনি আইন পরিবর্তন করতে হচ্ছে না, মানবিক অধিকার দিতে হচ্ছে। আপনার যত জঙ্গলি আইন, স্পেশাল পাওয়ার অ্যাক্ট নামে একটা আইন ছিল না 74 সালে, তো আপনি যখন ওই সরকারের বিরুদ্ধে সমালোচনা ছিল, তার মধ্যে প্রধান সমালোচনা ছিল স্পেশাল পাওয়ার অ্যাক্ট। আজকে 24 সালে আমরা যে এই যে দ্বিতীয় স্বাধীনতা বলছি, বা এত বড় গণ অভ্যুত্থানের পরে স্পেশাল পাওয়ার অ্যাক্ট আছে না নাই, আপনার ডিজিটাল সিকিউরিটি আইন আছে না নাই, এগুলো হলো মূল প্রশ্ন। আপনি তো সংস্কার করবেন, তো এই সংস্কার তো ওইখানে করতে হবে, মানে বাদ দেন এগুলোকে। কি ডিজিটাল সিকিউরিটি আইন উপদেষ্টা বলছে এটা বাদ দিয়ে দেওয়া হবে। ডিজিটাল সিকিউরিটি আইনের অধীনে যত মামলা হয়েছে, মামলাই তো এখনো শেষ হয়নি, আপনি কখন আইন বাদ দিবেন, কখন মামলা শেষ করবেন। সুতরাং সংস্কার যে জায়গায় করা দরকার, যতটুকু সংস্কার হয়েছে যৌক্তিক সময়, এটা একটা ভেগ টার্মে এখন রূপান্তরিত হচ্ছে। 4 মাস 2 দিন 3 দিন চলে গেছে, এখন যৌক্তিক সময় মানেটা কি, বা ওই যে কি আর একটা ওনাদেরকে একটু সময় দেওয়া হবে। এই প্রথম কিন্তু ইউনূস সাহেবের সরকার যে সাপোর্ট পেয়েছে, সেই সাপোর্ট কিন্তু বাংলাদেশের কোনো সরকার পায়নি। কারণ আপনি বলছেন যে এই সরকারকে আমরা ব্যর্থ হতে দেব না, তাই না? এই সরকারকে সফল হতে হবে। বাংলাদেশের কোনো সরকার পাইছে, বিএনপি সরকার, আওয়ামী লীগের সরকার, কোনো সেনা সরকার কোনোদিন এরকম সাপোর্ট পেয়েছে? ফুল সাপোর্ট। এখন ফুল সাপোর্টের পরে যদি ট্রেন ঠিক মতো না চলে, ট্রেন চলা শুরু করছে শুনলাম, কিন্তু ট্রেন মাঝে মাঝে থামতে হবে নাকি সংস্কার করার জন্য, কিন্তু ট্রেন চলতে হবে, রোড ম্যাপও থাকতে হবে। আমি নির্বাচনের রোড ম্যাপের কথা বলছি না, আমাদের টোটাল একটা রোড ম্যাপ থাকতে হবে। তো আমি এই সংস্কার করব, এই সংস্কার এইভাবে আমি বাস্তবায়ন করব, রাজনৈতিক দলগুলোকে নতুন বন্দোবস্তে রাজি হতে হবে, তারা কমিটমেন্ট করবে এবং আমরা এগিয়ে যাব। জি
অনুষ্ঠান শেষ পর্যায়ে সবাই খুব সংক্ষিপ্ত আকারে সবার কাছে জানতে চাইবো। মোহাম্মদ আব্দুল হক, আপনাকে জানতে চাই, যেহেতু আপনি সামরিক কর্মকর্তা ছিলেন, এই যে বিচার প্রক্রিয়ার কথা র্যাব মহাপরিচালক বললেন, এই বিচার এই পর্যন্ত 58 কর্মকর্তা সহ 4000-এর বেশি র্যাব সদস্যকে শাস্তির আওতায় আনা হয়েছে, বিষয়টি দৃশ্যমান কিনা? দেখুন, দৃশ্যমান, পুলিশের প্রত্যেকটি কাজকে দৃশ্যমান। তারা যেমন প্রকাশ্যে লোক অ্যারেস্ট করে, তারা প্রকাশ্যে হত্যা করেছে, তারা প্রকাশ্যে গুম করেছে, খুন করেছে, ঠিক তাদের শাস্তিটাও প্রকাশ্যেই পাওয়া উচিত বলে মনে করি। গোপন শাস্তির কোনো অবকাশ কোথাও নেই। শাস্তি তো দেয়ই হয় মানুষকে সংশোধন করার জন্য। একজনের শাস্তি দিয়ে 10 জনকে শিক্ষা দেয়, এটি তো শাস্তি। অনেকে র্যাব নিয়ে কথা বলেন, র্যাবটাকে নষ্ট করেছে বেনজির নামক একটা কুসন্তান, এই গোপালী, একদম নিকৃষ্ট মানের। আসলে হাসিনা যে শয়তানের শয়তান, শি ওয়াজ দ্য লিডার অফ অল শয়তান। শয়তান তো বাংলাদেশ থেকে আসল শয়তান পালায় গেছে, এবং সে তার আওয়ামী লীগকে পুরোটাই শয়তানে পরিণত করছে। এবং এই সমস্ত জায়গায় বাংলাদেশের এমন কোনো জায়গা নাই এই শয়তান তৈরি করে। আমি বলছি, সংক্ষেপে বলতেছি, আমার সময় নাই, আমি কয়েকটা জিনিস আপনাদের শেষ, যেহেতু আমার শেষ আর কথা বলতে দিবেন না, আমি 2-1টা কথা কিভাবে আপনার রাষ্ট্র সংশোধন করবেন। দেখেন, মূল জিনিস আপনার হার্ট, আপনার দেহটা হলো হার্ট, এটা থেকে প্রাণবায়ু উড়ে যাবে, আপনার দেহটা হবে মাটি, এটা ময়লা আবর্জনা। আপনার স্ত্রীও আপনাকে ধর পেতে পারবে না। হ্যাঁ, আপনাকে পচা মাটির চেয়েও আপনি খারাপ আপনার দেহ। এই মানুষটাকে সুস্থ করতে হবে কিসের? এই আত্মা সংশোধনের মাধ্যমে। আপনি যদি এই দেশের মানুষের চরিত্র সংশোধন করতে না পারেন, র্যাব দিয়েও কিছু হবে না, আর্মি দিয়েও কিছু হবে না, কিচ্ছু হবে না। আপনি আজকে মানুষের মূল্যবোধ তৈরি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন দিয়ে দিছে, আপনি সেই কথা বলেন না। সেই কথা আমি বললে আপনি আমাকে মৌলবাদী বলবেন, এই দাড়িওয়ালা টুপিওয়ালা। ইন্ডিয়ানরা আপনাকে দাড়ি টুপি ইসলামের বিরুদ্ধে আপনাকে ঘৃণা শিখিয়েছে। সেই ঘৃণা থেকে বের হয়ে আল্লাহ বলছেন তোমার সত্যবাদী হও, তোমরা কারো ক্ষতি করো না, কাউকে মারতে পারবা না, কাউকে গা হাত দিতে পারবা না, তোমরা পারস্পরিক সাম্প্রদায়িক সম্প্রীতি বন্ধ রাখো, বজায় রাখো। এই জিনিসটা, এই মূল্যবোধটা যদি আপনি সকল স্তরে, শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে, ক্লাস 1 থেকে শুরু করে প্রেসিডেন্ট পর্যন্ত, চুপ্পু পর্যন্ত যদি আপনি এই মূল্যবোধ শিক্ষা না দিতে পারেন, সত্য কথা বলতে হবে, মিথ্যা কথা বলা যাবে না, এই যদি বন্ধ করেন না, আপনি মিথ্যা কথা বলাটা বন্ধ করেন না, দেখবেন বাংলাদেশ ঠিক হয়ে যাবে। সুতরাং আসুন এই সরকারের আমলে এই জিনিসটা আমরা প্রতিষ্ঠিত করার জন্য অনুরোধ করি। আর সর্বশেষ, আমাদের শ্রদ্ধেয় ডক্টর ইউনূস, তার যে অন্তর্বর্তীকালীন সরকারটা আছে, এই সরকারকে আরো শক্তিশালী করানো উচিত। অন্তত পক্ষে 54টা মন্ত্রণালয়ের জন্য কিংবা 60টা মন্ত্রণালয়ের জন্য 60 জন স্পিরিটেড, শক্তিশালী, দেশপ্রেমিক কাজ করবে, যারা দিনের মধ্যে 100টা কাজ করার অভিজ্ঞতা যাদের আছে, সাহস আছে, সততা আছে, সেই ধরনের উপদেষ্টা নিয়োগ করতে হবে। মরা ধরা দিয়ে কাজ হবে না, ডক্টর ইউনূসের দুর্নাম হবে। এবং আরেকটা কথা সর্বশেষ, এটা বলতে দেন ভাই, এই যে কনসুলেট, আরে কনসুলেট, ইন্ডিয়ার কনসুলেট কেন প্রত্যেকটা ডিস্ট্রিক্টে থাকবে রয়্যাল হেডকোয়ার্টার হিসেবে? আপনি বলেন, ছোট্ট একটা দেশে এইখানে কনসুলেট, ওইখানে কনসুলেট। আবার হাসিনা তার স্বার্থ রক্ষা করার জন্য ত্রিপুরাতে কনসুলেট বানাইছে, কলকাতাতে কনসুলেট বানাইছে, যেখানে ইচ্ছে সেখানে কনসুলেট বানাইছে। এইটা বন্ধ করে না, সব ঠিক হয়ে যাবে। আমরা একটু ভিন্ন প্রসঙ্গে, মানে যেটি বলছিলেন, আলোচনা অনেক দীর্ঘ হয়ে গিয়েছে। মোহাম্মদ আব্দুল হক বলছিলেন যে শয়তান চলে গেছে, এখন তাহলে দেশের মধ্যে শয়তানি করছে কারা? বাজারের কথাটি আমরা আলোচনা করতে চেয়েছিলাম, হাতে সময় খুবই কম। অর্থ উপদেষ্টা বলছে, ডক্টর সালেউদ্দিন আহমেদ বলছেন, শুল্ক কমানোর পরও পণ্যের দাম না কমায় সরকার উদ্বিগ্ন। পণ্যের বাজার সরবরাহ কম নয়, তবে সাপ্লাই চেইন নষ্ট হয়ে গিয়েছে। আপনারা একটা সময় বলতেন যে সিন্ডিকেট, এই সমস্যা, এখন তাহলে এটা কেন? এখানে হক ভাই যেটা বলছিল যে আপনার সরকার পরিচালনায় স্বাভাবিকভাবেই শুধুমাত্র আমলাদের দিয়ে কিংবা সুশীল সমাজের কিছু ব্যক্তিদের দিয়ে রাষ্ট্র পরিচালনা করা যাবে না। রাষ্ট্র একটা রাজনৈতিক সংগঠন, রাষ্ট্র পরিচালনা করতে রাজনীতিবিদদের দরকার, যারা গার্ডস আছে, বোল্ডনেস আছে, যারা শক্ত পদক্ষেপ নিতে পারবেন, সিদ্ধান্ত নিতে পারবেন। এই সরকারের 24 জন উপদেষ্টার মধ্যে আমি 4 জন সেরকম শক্ত পদক্ষেপ নেওয়ার মতো, জনগণের সেন্টিমেন্টকে ধারণ করার মতো, আমরা যেটা বলি যে বিপ্লবী সরকার, গণ অভ্যুত্থানের সরকার, সেরকম স্পিডে আমি 4 জন উপদেষ্টা আমি দেখি না। টু বি অনেস্ট, আমি অনেক বক্তব্যে আমি বলছি, এইটা বাংলাদেশের ইতিহাসে এই রকমের সরকার
সমর্থন নিয়ে কিসের ভোট আর কি নির্বাচন, একটা রাজনৈতিক দল 30-32% ভোট নিয়ে বিএনপি আওয়ামী লীগে যাবৎকাল সরকার গঠন করছে। আর এই সরকারকে শতভাগ সাপোর্ট আমি মনে করি, যে কারণ দুটো গ্রুপ, একটা ফ্যাসিস্ট আর একটা গণতান্ত্রিক শক্তি, পুরো গণতান্ত্রিক শক্তি এই সরকারকে সমর্থন দিচ্ছে। এবং যেটা শহীদ খান ভাই বলছে, বিএনপির মতো একটা বড় দলের চেয়ারম্যান দেশের বাইরে বারবার তার নেতাকর্মীদেরকে ওয়ার্নিং দিয়ে দিচ্ছে আমরা ক্ষমতায় নাই, কিন্তু এই সরকার ব্যর্থ হলে আমাদের সবাইকে ভুগতে হবে। জামাত কিংবা আমরা সবাই একই কথা বলছি যে এই সরকারকে সফল হতে হবে, এবং ন্যূনতম যে সরকার, যেটা হাইভেও বলেছেন, অবশ্যই সব সংস্কার তো এই সরকার করে যেতে পারবে না, সেটা আমরাও মনে করি, এবং সময়ের পরিক্রমায় নতুন নতুন সংস্কার ডিমান্ডও তৈরি হবে। কিন্তু একটা নির্দিষ্ট সময় পর্যন্ত থেকে বেসিক সংস্কারগুলো করে যেতে হবে। কিন্তু সেই ক্ষেত্রে এই যে কমিশনগুলো করেছে, সেখানেও আমি মনে করি অনেক যোগ্য লোককে আসলে সেখানেও নেওয়া হয়নি। এবং সরকার যে কাঠামো করেছে, আমরা যেটা বলছি যে এই যে আপনার এতগুলো মিনিস্ট্রি, একজনের ঘাড়ে 2-3টা মিনিস্ট্রি না দিয়ে এরকম একটা ক্রাইসিস সময়ে আপনি আরও প্রায় 20 জন নেন, উপদেষ্টার সমস্যা আছে, আপনি তো সবার সমর্থন পাচ্ছেন। বিএনপির মতো একটা মেজর পলিটিক্যাল পার্টি, জামাতের মতো পার্টি, অন্যান্য পার্টিগুলো থেকে 2-4 জন করে নেন। আমরা যেটা বলছিলাম, এটাকে আপনি 1 বছর থাকেন, 2 বছর থাকেন, 6 মাস থাকেন, এইটা একটা ন্যাশনাল গভর্নমেন্ট করেন, এবং এই সেই নির্দিষ্ট সময় পর্যন্ত আপনি বাকশালের সাথে কম্পেয়ার করেন আর যাই করেন, সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করেন। যেটা জিয়াউর রহমানের কথা বলছেন, যে জিয়াউর রহমান যেভাবে স্বনির্ভর বাংলাদেশ গঠন করার জন্য খাল খননে নেমে পড়েছেন, কৃষির উৎপাদন বাড়াতে নেমে পড়েছেন, মাছের উৎপাদন বাড়াতে নেমে পড়েছেন, সেই কাজ আজকে আমাদেরকে করতে হবে। আমরা তো সবাই বলছি এটা আমাদের সরকার, সব রাজনৈতিক দলগুলো বলছি, তাহলে কেন এই সরকার কাজে লাগাতে পারছি না? আমরা তো সবাই সহযোগিতা করতে চাই। এবং সর্বশেষ একটা কথা বলতে চাই, দেখেন একজন মেসি দিয়ে কিন্তু একটা টিম জেতে না, মেসির সাথে সাথে তার অন্য প্লেয়ারদেরকেও ভালো খেলতে হয়। ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের মেসি, কিন্তু তার সাথে যে খেলোয়াড় তাল মিলিয়ে খেলার মতো প্লেয়ার তার টিমে কম আছে। এই জন্য আমরা বারবার বলছিলাম যে অভিজ্ঞ ব্যক্তিদের, সেটা রাজনৈতিক হোক, নাগরিক সমাজ হোক, নিয়ে এই পরিসরটাকে বাড়ান। এই পরিস্থিতিতে একটা মিনিস্ট্রি একজন ঠিকঠাক মতো চালায় নাই, কারো অভিজ্ঞতাই নেই, তাহলে দিচ্ছেন আপনি 3টা মিনিস্ট্রি, এটাকে খাবার 3 জনের খাবার একজনে খাবে। আব্দুল রাশিদ, আপনাকে দিয়ে আলোচনা শেষ করতে হবে। এখানে কিন্তু একটি বিষয় এসেছে যে আসলে উপদেষ্টা এবং কমিশন প্রধান যাদের করা হয়েছে, মানে কর্মকাণ্ড এবং তাদের কাজ করার স্পিড আছে কিনা সেটি নিয়ে কথা হচ্ছে। তাহলে কাদেরকে সমর্থন দিচ্ছে রাজনৈতিক দলগুলো? রাজনৈতিক দলগুলো সমর্থন দিচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎকে, কারণ ভবিষ্যৎটা নির্মাণ করতে হবে। আর প্রফেসর ইউনূসের প্রতি বাংলাদেশের মানুষের, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর একটা আস্থা আছে স্টিল। তার আস্থার জায়গায় চিট দেন, তারা জানে যে এই লোকটা আর যাই হোক টাকা পাচার করবে না, তারপরে ইন্ডিয়াকে যে পা চাটবে না, এই লোকটা ইন্ডিয়ার চোখে চোখ রেখে কথা বলতে জানে, এবং সেটা তিনি প্রমাণ করেছেন প্রথম দিন থেকেই। তার ভূমিকা এখন পর্যন্ত খুবই নন্দিত ভূমিকা। এখন কথা হলো যে ওই যে কথাটা আমাদের নুরুল হক নূর বললেন যে মেসি একলা, এখন ধরেন আমাদের এই পাশে দাঁড়ালো ধরেন মুশফিকুর রহিম ক্রিকেটে, ও পাশে যে থাকলো সঙ্গ দিতে হবে, তো সে সঙ্গ দিতে পারে না, সে আউট, একটার পর একটা আউট হচ্ছে। তা আমাদের এটা হয়েছে। এখন কথা হলো আপনি কেমিস্ট্রির প্রফেসর, আপনাকে পাঠানো হয়েছে লিটারেচার পড়ার জন্য, ক্লাসে যে আপনি কী পড়াবেন? একজন হয়তো আপনার লয়ের শিক্ষক, তার পাঠানো হয়েছে ফিজিক্স পড়ানোর জন্য। এই কাণ্ডটা হয়েছে। যে যা কাজের যোগ্য না সেইখানে তাদেরকে নিয়োগ করাটা, আমি মনে করি তারা যে অযোগ্য ব্যক্তি সেটা কিন্তু বলা আমার উদ্দেশ্য না। আমার কথা হলো যে তারা, যেমন ও যেটা কথা হলো যে এখানে তাদেরকে আপনি নিতে চান, স্যারের হয়তো খুব পছন্দের, তো তাদেরকে একটা মন্ত্রণালয় দিয়ে রাখেন, তাকে ফ্রি রাখেন, ট্রাক বহন করতে পারে 5 টন, তার উপরে আপনি 21 টন লাগাই দিচ্ছেন, ট্রাক চলতে পারতেছে না। এখন ফাইল স্বাক্ষর করতে করতে উপদেষ্টাদের দিন শেষ হয়ে যাচ্ছে, কাজ করবে কখন? তারা তো ব্যস্ত ফাইল নিয়ে সিগনেচার করতে করতে। তাদেরকে আটকায় রাখা হয়েছে যাতে তারা ফ্রিলি মুভ করতে না পারে। এগুলো মাথায় রাখতে হবে, কৌশলগত ব্যাপার এটা। এখানে ইন্ডিয়ান পলিসি থাকতেও পারে ইনডাইরেক্টলি ভিতরে। ইন্ডিয়া তো চাচ্ছে যে আমাদের উপদেষ্টাগুলো যে 4 জন বা 5 জন উপদেষ্টাকে বলা যায় যে তারা খুব ডাইনামিক, তাদের ঘরে আপনি এতগুলো করে লোড দিয়ে রাখছেন কেন? কি দরকার? আমি তাদের অযোগ্যতা নিয়ে বা যোগ্যতা নিয়ে কথা বলছি না, আমি বলছি যে তাকে ফ্রি রাখতে হবে আপনাকে। তার কাজটা তিনি যাতে একটা জায়গায় কনসেন্ট্রেট করতে পারেন, তার ফোকাসটা একটা জায়গায় যাতে থাকে। 14 জায়গায় ফোকাস দিলে আপনি বন্দুক ধরেন, হক ভাই বন্দুক নিয়ে শত্রু মারতে গেল, একবার এদিকে ঠিক করতেছে, আবার ওদিকে ঠিক করতেছে, আবার এদিকে ঠিক করতেছে, এই লোক তো কাউকে হিট করতে পারবে না। ফোকাসটা মানে সঠিকভাবে হচ্ছে না। কিন্তু
তা না হলেও আপনাকে তো বিকল্প চিন্তা করতে হবে। বিকল্প চিন্তা করার সময়টা এখন আমাদের জি, আমরা পরের আলোচনায় বিকল্প নিয়ে কথা বলবো। আজকে এ পর্যন্ত শেষ করতে যাচ্ছি। অধ্যাপক আব্দুল হাই শিকদার, অবসরপ্রাপ্ত কর্নেল মোহাম্মদ আব্দুল হক, আবু আলম শহীদ খান এবং নুরুল হক নুকা, আপনার চারজনকেই অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ এই অনুষ্ঠান দেখছিলেন, বিএসআরএম গণতন্ত্র এখন দেখছিলেন, আপনাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।